আচ্ছা, আজকে আমাদের ক্লাসের টার্গেট হচ্ছে আমরা আজকে একটু ফাস্ট আগাবো। কারণ আমাদের আসলে পরীক্ষার সময় কাছাকাছি চলে আসছে। তো আপনারা এই কোর্সটা যদি মানে বছরের শুরুতে ইনরোল হইতেন, তাহলে একটা লম্বা সময় পাওয়া যেত, আমরা প্রত্যেকটা টপিকে পর্যাপ্ত ক্লাস পর্যাপ্ত সময় দিতে পারতাম। বাট এখন আমাদের পরীক্ষা কেন্দ্রিক পরীক্ষা কেন্দ্রিক পড়া, যেমন আমাদের একটু সেন্ট্রালাইজড পড়া হয়ে যায়। আর জানারও একটা ব্যাপার থাকে, কিছু বিষয় থাকে সেগুলো হয়তো পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট থাকে না, বাট জানার জন্য প্রয়োজন হয়। তো ওই পার্টগুলোতে আমরা হয়তো এখন খুব বেশি সময় দিতে পারবো না। টোটালি এক্সাম কেন্দ্রিক বা পরীক্ষা কেন্দ্রিক যে পড়া, সেই পড়াতে আমাদের ফোকাস করতে হবে। তো এই জন্য হয়তো একটু ফাস্ট হবে। তারপরেও চেষ্টা করব যতটা আপনাদেরকে আহ মানে ইন ডিপথ নিয়ে যাওয়া যায়। তো আমাদের গত ক্লাসের ধারাবাহিকতায় আমরা যদি আগাই, তাহলে আমাদের কয়েকটা ফাংশন বা সিলেবাস অনুযায়ী আমাদের যে ফাংশন গুলাতে ফোকাস করা হয়েছে মেইনলি, তার মধ্যে কয়েকটা ফাংশন আছে যেগুলো আমাদের আজকে একটু দেখতে হবে শুরুতে। লগারিদমিক ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, ট্রিকোনোমেট্রিক ফাংশন, আহ এরপর তাদের ইনভার্স, হাইপারবোলিক ফাংশনের ইনভার্স, এবং এই ফাংশন গুলার কম্বাইনলি কিভাবে কাজ করে সেই জিনিসটা আমরা দেখবো। এরপর আমাদের যদি সময় থাকে আমরা চেষ্টা করবো অলমোস্ট লিমিট অধ্যায়টা, এখান থেকে যে অঙ্কগুলো আমাদের পরীক্ষা আসে, টেল এপসাইলন ডেফিনিশন, তারপরে এল হপিটালস রুলের যে প্রয়োগ, দুইটা নিয়ম থেকেই সাধারণত পরীক্ষা প্রশ্ন আসবে, সেই দুইটা অথবা অন্তত একটা শেষ করা। আর হলো আমরা কন্টিনিউটিতে চলে যাব। হ্যান্ড রেজ করছেন? আচ্ছা, তা আপনারা দুইটা জিনিস করেন। এক হচ্ছে আপনাদের যাদের নাম ডিভাইসের নামে আছে এখনো, আপনারা একটু এডিট করে আপনাদের নামটা দিয়ে দেন, যাতে আমি নাম ধরে বলতে পারি কোনো প্রশ্ন করতে চাইলে। আর দুই হচ্ছে আপনাদের অ্যাক্সেস দেওয়া আছে, যখন প্রশ্ন করার প্রয়োজন হবে আনমিউট করে প্রশ্ন করবেন। যদি নয়েজ না থাকে আনমিউট, মানে আর মিউট করার প্রয়োজন হয়তো হবে না, আর যদি নয়েজ থাকে তাহলে মিউট করে রাখবেন। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে লগারিদমিক এন্ড এক্সপোনেনশিয়াল ফাংশন, দুইটা শব্দকে একসাথে কেন জুড়ে দিছে? কারণ একটা আরেকটার উল্টা বিপরীত বৈশিষ্ট্য থাকে তাদের মধ্যে। তো ফাংশনের ক্ষেত্রে আমাদের কি পড়তে হবে এটা কিন্তু আমরা মোটামুটি ভাবে গত ক্লাস থেকে মানে সুনির্দিষ্ট হয়ে গেছে আমাদের। এখান থেকে আমাদের একটা ফাংশনের যে বৈশিষ্ট্যগুলা, সেই বৈশিষ্ট্যগুলো আমরা মূলত মুখস্থ করব বা মনে রাখবো। সে বৈশিষ্ট্যগুলো পরীক্ষা আসতে পারে যে অমুক ফাংশনের বৈশিষ্ট্য লেখো। আর লেখচিত্র অঙ্কনের যে বিষয়টা, ওটা আমরা দেখবো আজকে। সবগুলা ফাংশনের বৈশিষ্ট্যগুলো মোটামুটি আমাদের মাথায় চলে আসলে, তো ডেফিনিশন, ওরকম ফর্মাল ডেফিনিশন হয়তো আমাদের জানা প্রয়োজন নাই। তারপরেও মানে একটা ফাংশনকে আমি চিনতে গেলে তার ব্যাপারে দুই একটা কথা তো আমার জানা থাকতেই হবে। তো ওই জিনিসগুলো আমি লিখে দিচ্ছি, আগে থেকে লিখে রাখি নাই। আপনারা এটা প্রিফার করছেন যে স্যার লিখে লিখে বুঝাইলে আমাদের জন্য বুঝতে সুবিধা হয়। আচ্ছা, আমরা এক্সপোনেনশিয়াল দিয়েই শুরু করি। এক্সপোনেনশিয়াল ফাংশন, নর্মালি আমরা একটা ফাংশনে চলক যেটা থাকে এক্স, বা সেটা রিভার্সও হইতে পারে যখন বিপরীত ফাংশনে চলে যায় ওয়াই, বা অন্য যেটাই থাকুক। তো এই জিনিসটা আমরা লিনিয়ার আকারে সাধারণত দেখে অভ্যস্ত, যেমন 2x, 2x স্কোয়ার, এরকম। তো বাই এনি চান্স কখনো যদি এই চলকটা পাওয়ার আকারে আমরা পাই, কোন একটা ধ্রুবকের পাওয়ার আকারে পাই, তখনই সেটাকে আমরা বলি এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে আমরা সিম্পলি একটা লাইন লিখে রাখতে পারি যে যখন কোনো ধ্রুবক রাশি, একাধিক থাকতে পারে এই জন্য রাশি শব্দটা ব্যবহার করা হয়েছে, যখন কোনো ধ্রুবক রাশির উপর চলক চলকটি ঘাত, ঘাত হচ্ছে বাংলা শব্দ, এটাকে পাওয়ারও বলে অনেক সময়, ঘাত বা পাওয়ার আকারে থাকে, তখন তাকে এক্সপোনেনশিয়াল ফাংশন বলে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশনের ইনফর্মাল একটা ডেফিনেশন, আমরা কিভাবে চিনবো। তাহলে এই ধরনের ফাংশন গুলা কেমন, যেমন এফ অফ এক্স আমরা যদি বলি, তাহলে এ টু দি পাওয়ার এক্স, এটা হচ্ছে আমাদের জেনারেল একটা ফর্মেট, জেনারেল একটা ফর্ম। অথবা আমরা
e⁻x বহুল পরিচিত। তো এ হচ্ছে আসলে এখানে রিপ্রেজেন্টেটিভ হিসেবে আছে, এর জায়গায় অন্য যে কোনো একটা মান আমরা এখানে বসাতে পারি, যেমন f(x) = 2^x, অথবা 3^x, অথবা 10^x, যে কোনো কিছু। এই প্রত্যেকটাই এক একটা এক্সপোনেনশিয়াল ফাংশন। আচ্ছা, এখন এই ফাংশনের বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমাদের কি কি আমাদের লাগবে, এটা আমরা এটা আগে লিখে নেই যে আমরা বৈশিষ্ট্যের মধ্যে কি কি লিখবো। তারপর আমরা একটু ভিজুয়ালি দেখবো, দেখে আপনারাই বলবেন যে এখান থেকে আমরা কি কি বৈশিষ্ট্য লিখতে পারি। 1 নাম্বার হচ্ছে ডোমেন। আমরা এটা ডোমেনটা বোঝার চেষ্টা করবো যে এই ফাংশনগুলোর ডোমেন কি হয়। 2 নাম্বার বৈশিষ্ট্য আমরা লিখবো এটা রেঞ্জ। আচ্ছা, ডোমেন রেঞ্জ। 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এটার একটা নির্দিষ্ট ছেদবিন্দু পাওয়া যায়, সেটাও বৈশিষ্ট্যের মধ্যে চলে আসে। এখন ছেদবিন্দু কেন বৈশিষ্ট্যের মধ্যে আসলো এটা আমি বলতেছি। 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এটার অ্যাসিম্পটোট। বাংলায় লিখি, অ্যাসিম, এখানে ময় পয় হবে। আর 5 নাম্বার আরেকটা, ওইটাতে আমরা যাব। তো আমরা একটু জিনিসটাকে দেখে তারপর বৈশিষ্ট্যগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করব। এক মিনিট, আমি একটু এটাকে ওয়েবসাইটে নিয়ে যাব। আচ্ছা, দেখেন তো দেখা যাচ্ছে কিনা স্ক্রিনটা। জি জি স্যার। স্যার। আচ্ছা, জি ঠিক স্যার। আছে, আমরা একটু দেখি যে এই ধরনের ফাংশন গুলা গ্রাফটা কেমন হয়। যেমন ফার্স্ট আমরা যেটা নিছি 2^x, y = 2^x, এটা হচ্ছে তার গ্রাফ। তো একটা দেখলে আসলে আমরা এটার বৈশিষ্ট্যটা বুঝতে পারবো না, এরকম র্যান্ডমলি আমরা আরো কয়েকটা নেই। 3^x, তারপর আর একটু বড় মানের দিকে যদি আমরা যাই 8^x, 100^x, এই কয়েকটা দেখলে আমরা মোটামুটি এখন বুঝতে পারবো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমাদের ডোমেন। ডোমেন হচ্ছে এক্স এর যে মানগুলো আমরা দিতে পারি। তাহলে এখানে বলেন তো আমাদের এক্স এর কোনো মান দেওয়ার ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন আছে কিনা। আমরা যে পজিটিভ দিকের যে মানগুলা এগুলাও এখানে তো পাচ্ছি, নেগেটিভ দিকে এটা অসীমে চলে গেছে, এখানেও আমরা পাচ্ছি। তাহলে আমাদের এই এক্সপোনেনশিয়াল ফাংশন এদের ডোমেন কি হবে, কি বলতে পারি আমরা। এক্স এর সকল বাস্তব মান। হ্যাঁ, এক্স্যাক্টলি, এক্স এর সকল বাস্তব মান, আমার তো কোনো রেস্ট্রিকশন নাই। আমার ডোমেন কি, গত ক্লাসে বুঝাইছিলাম, ডোমেন হচ্ছে ফাংশনের যে মানগুলো আমরা দিতে পারি। যদি কোনো মান আমি দিতে না পারি তাহলে সেটা আমার ডোমেনের মধ্যে থাকবে না। তো এখন এক্সপোনেনশিয়াল ফাংশন পাওয়ার আকারে যে এক্স, 2 এর পাওয়ার, 2 এর পাওয়ার কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে তো আমার সমস্যা নাই। -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত যে কোনো মান আমি এখানে দিতে পারি, কাজেই আমার ডোমেন হচ্ছে সেট অফ রিয়াল নাম্বার, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি সব। রেঞ্জটা কি ছিল, রেঞ্জ ছিল হলো আমাদের ফাংশনের আউট। আমি ডোমেনের মানের জন্য ফাংশনের যে মানগুলা পাবো সেটাই হচ্ছে আমাদের রেঞ্জ। এখন এখানে এই যে গ্রাফটা একটু ভালো করে খেয়াল করে দেখেন যে আমাদের এই যে এক্স অক্ষ, এই এক্স অ্যাক্সিসের নিচে কিন্তু গ্রাফ নাই, সব উপরে। তার মানে আমাদের রেঞ্জ যেটা, এই রেঞ্জটা জিরোর থেকে বড়, কখনোই জিরোর থেকে ছোট মান এখানে আমরা পাই নাই। এই যে এখানে এই যে জিরো বিন্দুটা, -1, -2, এদিকে নিচের দিকে নাই। তার মানে আমাদের রেঞ্জটা হচ্ছে জিরোর থেকে বড়, অসীম পর্যন্ত। আচ্ছা, এরপরে আহ একটু খেয়াল করে দেখেন, আমরা যখন অনেকগুলো নিলাম এই 2^x, এইটা 0, 1 বিন্দু দিয়ে গেছে। তারপর যখন আরো আমরা একটা একটা করে নিচ্ছি, মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটাই 3^x, এটাও ওই একটা বিন্দু দিয়ে গেছে। তারপরে আমরা নিলাম 8^x, এটা ওই বিন্দু দিয়ে গেছে। 100^x, এটা ওই বিন্দু দিয়ে গেছে। এখন একটা ফাংশন অসংখ্য বিন্দু দিয়ে গমন করে যখন সেটা ডাইরেকশনটা ইনফিনিটি পর্যন্ত চলে যায়।
তো একটা বিন্দুতে গেলে সেটাকে আমরা বৈশিষ্ট্য বলতে পারি না, কিন্তু যখন আমরা দেখতেছি এই ফাংশনকে আমি যেভাবেই চেঞ্জ করি একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে সে যাবেই, ওই বিন্দু ছাড়া সে যাচ্ছে না, তখন এটা একটা বৈশিষ্ট্য হয়ে যায়। তো এই জন্য 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে 0 1 বিন্দু দিয়ে এটা গমন করে। এটা হচ্ছে আমাদের থার্ড। 4 নম্বর যেটা লিখছিলাম অ্যাসিম্পটোট, অ্যাসিম্পটোট মানে কি ছিল কেউ বলতে পারবেন? অ্যাসিম্পটোট জিনিসটা আসলে কি? মানে যা মান। লেখচিত্রের হ্যাঁ, মধ্যে হ্যাঁ, কিছু রেখা থাকে যা ফাংশনের খুব কাছ দিয়ে যায় কিন্তু কখনো স্পর্শ করে না। এক্স্যাক্টলি, কখনো স্পর্শ করে না। এটা আর সহজ ভাবে যদি বলি, আপনার দেখে মনে হবে যে এই দুইটা রেখা, মানে দুইটা রেখা বা একটা হচ্ছে লেখচিত্র আরেকটা হচ্ছে রেখা, দেখে আপনার মনে হবে যে দুইটা একটা আরেকটাকে স্পর্শ করছে, বাট বাস্তবে করে নাই। যেমন এখানে মনে হচ্ছে যে এক্স অক্ষকে স্পর্শ করছে, দেখেন এখানে আলাদা বোঝা যাচ্ছে না, বাট আমরা যদি এটাকে জুম করি, যত কাছে যাব তত আমরা এটা ডিফারেন্সটা আমাদের কাছে ভিজুয়াল হবে। ফার্স্ট এই যে এটাতে যদি আমরা দেখি, এই যে দেখেন আলাদা হয়ে গেছে। এটা অনেক জুম করার পরে আমরা এটা পাইছি। আবার যখন আমরা এখান এদিকে যাইতে থাকবো, যাইতে যাইতে একটা সময় গিয়ে আবার আবার মনে হবে যে এটা মনে হয় মিশে গেছে। এই যে এখানে মনে হচ্ছে মিশে গেছে। তাহলে এখন যদি আবার আমরা এটাকে জুম করি, জুম করে দেখা যাবে এই যে ডিফারেন্সটা ভিজুয়াল হবে। সো খালি চোখে আমার মনে হচ্ছে যে দুইটা রেখা পরস্পর মিলিত হয়ে গেছে, একটা আরেকটার সাথে মিশে গেছে, বাট অ্যাকচুয়ালি সেটা হয় নাই। অসীম পর্যন্ত এরকম হবে। এটা সবগুলোর ক্ষেত্রে 100, তারপরে 8 যেটা নিচ্ছি আমরা প্রত্যেকটার ক্ষেত্রে এই সেম ঘটনাটাই আমরা পাবো। তাহলে এটা কার ক্ষেত্রে হচ্ছে? এটা একটা নির্দিষ্ট অক্ষের সাথে হচ্ছে, এবং সেই অক্ষটাই হচ্ছে এক্স অক্ষ। এই জন্য এটাকে বলা হবে, অনেক দূরে চলে গেছি, এই জন্য এটাকে বলা হবে যে এটা এক্স অক্ষের সাথে অ্যাসিম্পটোট। আর আরেকটা জিনিস লাস্ট, যেটা আহ, বৈশিষ্ট্যের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে, সেটা হচ্ছে এটা প্রকৃতিটা কেমন। এটা প্রকৃতিটা হচ্ছে দেখেন এক্সপোনেনশিয়ালি বৃদ্ধি, আমরা যেটাকে বলি যে হঠাৎ করে বেড়ে গেছে। এই যে এখানে আমাদের 1 ছিল, 1-এর জন্য মানটা কোথায়, এই যে এই জায়গায়। আবার যখন এটা 2-তে যাচ্ছে, সাপোজ এখানে 1 আছে, এখান থেকে দেখি এটা যখন 1.5-এ যাচ্ছে, দেখেন কোথায় চলে গেছে, 1 লাফে এখানে চলে গেছে। আবার যখন 2 আরো উপরে চলে গেছে, মানে খুব দ্রুত এটা বৃদ্ধি পায়। এই কয়েকটাই হচ্ছে আমাদের এই ফাংশনের বৈশিষ্ট্য। আহ তো এগুলা মনে রাখলেই হবে। আশা করি আপনারা জিনিসটা এখন রিলেট করতে পারবেন। তাহলে এই জিনিসগুলো যদি আমরা এখন লিখে ফেলি, 1 নাম্বার আর ডোমেন, তাহলে ডোমেন আমরা লিখবো সকল বাস্তব সংখ্যা সেট। এটা ডোমেন হচ্ছে সকল বাস্তব সংখ্যা, তারপরে -ইনফিনিটি থেকে ইনফিনিটি। রেঞ্জ সকল ধনাত্মক বাস্তব সংখ্যা, কারণ নিচের দিকে আমরা মান পাই না। এটা সকল ধনাত্মক বাস্তব সংখ্যা। তাহলে এটাকে আমরা বলতে পারি 0 থেকে ইনফিনিটি। ছেদবিন্দু ওই যে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, তাহলে এটি সর্বদা 0,1 বিন্দুগামী। অ্যাসিম্পটোট কার সাপেক্ষে? এক্স অক্ষ। তাহলে এক্স, হ্যাঁ, তাহলে এক্স অক্ষ হলো এর অনুভূমিক অ্যাসিম্পটোট। পাঁচ নাম্বার যেটা, সেটা হচ্ছে প্রকৃতি, যে হঠাৎ করে লাফায় লাফায় বাড়ে। আপনারা যখন পপুলেশন মডেল পড়বেন তখন দেখবেন সেখানে যে এক্সপোনেনশিয়াল ফাংশনের ব্যবহার আছে। a> 1 হলে ফাংশনটি দ্রুত বৃদ্ধি পায়। দ্রুত বৃদ্ধি পায়। আচ্ছা, এ পর্যন্তই হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশনের মানে চেনার উপায়, কোন ধরনের ফাংশন এক্সপোনেনশিয়াল ফাংশন এবং তার বৈশিষ্ট্য। এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার।
আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এরপরে চলে যাই হচ্ছে লগারিদমিক ফাংশন। আচ্ছা, এই লগারিদমিক ফাংশনটা এটা জাস্ট এক্সপোনেনশিয়াল ফাংশনের বিপরীত। এটা মনে রাখলেই হবে। এইটা আপনাদের ভাষা আপনারা লিখবেন যে এটা এক্সপোনেনশিয়াল ফাংশনের বিপরীত ফাংশন। এটা আমরা কিভাবে ডিফাইন করব? এফ অফ এক্স ইকুয়ালস টু লগ এ ভিত্তিক এক্স। ভিত্তি যখন আমাদের এখানে বিভিন্ন রকম হতে পারে, এর মানটা জিরোর থেকে বড় যে কোনো সংখ্যাই হতে পারে, বাট এটা যখন 10 হয়ে যায় তখন আমরা এটাকে ন্যাচারাল লগারিদম বা লন বলি। লনটা হচ্ছে লগারিদমের একটা বিশেষ কেস বলতে পারেন। তাহলে এখানে আমাদের কন্ডিশন হচ্ছে এক্স গ্রেটার দেন জিরো, এ গ্রেটার দেন জিরো এবং এ নট ইকুয়ালস টু ওয়ান। তিনটা কন্ডিশন এখানে দেওয়া আছে। তো আপনাদের আমি এখানে একটা অ্যাসাইনমেন্ট দিব। অ্যাসাইনমেন্ট বলতে একটা টাস্ক আর কি। আপনারা নেক্সট ক্লাসে আমাকে জানাবেন কে কে বের করতে পারেন। তো এই যে কন্ডিশন গুলো দেওয়া হয়েছে এখানে, এক্স গ্রেটার দেন জিরো, ওকে, এক্স এর মানটা জিরোর থেকে বড় হইতে হবে, তাছাড়া ফাংশনটা ডিফাইন হয় না। এ গ্রেটার দেন জিরো, তাহলে এ নট ইকুয়ালস টু ওয়ান কেন দেওয়া হইলো? এ ইকুয়ালস টু ওয়ান হলে সমস্যাটা আসলে কি হয়েছে, এটার কারণটা কি? তো এটা দেখি আপনারা কেউ বের করতে পারেন কিনা। আচ্ছা, তাহলে আমরা এটার বৈশিষ্ট্যে যাই। বৈশিষ্ট্য, এই ক্ষেত্রে আমরা যখন এক্সপোনেনশিয়াল ফাংশনের বৈশিষ্ট্য শিখে ফেলছি, তখন এখানে ওই সেম জিনিসগুলা আমরা জাস্ট হলো ফ্লিপ করে দিব। যেহেতু বিপরীত, উল্টাই দিব। বিপরীতটা কেমন? বিপরীত বলতে, যেমন এখানে ডোমেন হচ্ছে আমাদের মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, রেঞ্জ হচ্ছে আমাদের জিরো থেকে ইনফিনিটি। আমরা যদি এই ফাংশনটাকে উল্টাই দেই তখন ডোমেন রেঞ্জ হয়ে যাবে, রেঞ্জ ডোমেন হয়ে যাবে। তার মানে আমাদের লগারিদমিক ফাংশনের ডোমেন হবে জিরো থেকে ইনফিনিটি আর রেঞ্জ হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। সেহেতু বিন্দু এখানে আছে জিরো ওয়ান, ওই ক্ষেত্রে হয়ে যাবে ওয়ান জিরো। অ্যাসিম্পটট এটা এক্স অক্ষের সাপেক্ষে, তাহলে ওটা হবে ওয়াই অক্ষের সাপেক্ষে। তারপর এটা যেহেতু দ্রুত বৃদ্ধি পায়, ওইটা ধীরে বৃদ্ধি পাবে। জাস্ট এই পাঁচটাই তার উল্টা। আমরা একটু যদি ভিজুয়ালি দেখি যে আসলে জিনিসটা এরকম উল্টা হয় কিনা, ওই বিন্দুগুলাতে যায় কিনা, একটু আমরা এখন কম্পেয়ার করে দেখব। বেশি সময় নিব না। লগ এক্স আমরা একটা ফাংশন দিয়েই দেখবো এখানে, আর সময় নেওয়া দরকার নাই। একটু খেয়াল করে দেখেন এখন যে আমাদের আহ ওই ঘটনাগুলো ঘটতেছে কিনা। যেমন এক্স এর মান আমরা ঋণাত্মক দিকে পাচ্ছি না, সো আমাদের এখানে ডোমেন, আমাদের নেগেটিভ মান আমরা দিতে পারবো না আর কি। সো আমাদের ডোমেন এটা ইভেন জিরো না, জিরো বিন্দুতে, যেহেতু এটা এই যে অসীমে চলে গেছে, অ্যাসিম্পটট হচ্ছে, তার মানে জিরো বিন্দুতেও এটার কোনো মান আমরা পাই না। তাহলে আমাদের ডোমেন হচ্ছে জিরো থেকে ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার অর্থ হচ্ছে জিরো নাই, জিরোর ঠিক পর থেকে সেটা 0.00000001 হতে পারে, 0.1 লক্ষ 01 হতে পারে, মানে খুব কাছে, বাট জিরো নিজে নাই। তাহলে আমাদের ডোমেন হচ্ছে জিরো থেকে ইনফিনিটি অসীম পর্যন্ত। দুই নাম্বার রেঞ্জ, রেঞ্জ হচ্ছে আউটপুট। আউটপুটের ক্ষেত্রে আমাদের কোনো রেস্ট্রিকশন আমরা এখানে দেখতেছি না, উপরের দিকেও আমরা পাচ্ছি, নিচের দিকেও আমরা পাচ্ছি। এই জন্য আমাদের রেঞ্জ হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, সব যে কোনো বাস্তব সংখ্যা। সেতু বিন্দু, এই যে দেখেন আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশনে ছিল 1,0, সরি 0,1, এক্স এর মান জিরো, ওয়াই এর মান ওয়ান। আর এইটার ক্ষেত্রে আমরা যদি আরো এখানে কেস বাই কেস নিই, সবগুলাই এরকম সেম হবে, এই 1,0 বিন্দু দিয়ে যাবে। তাহলে এটা সেতু বিন্দু হচ্ছে 1,0। আর অ্যাসিম্পটট আমাদের আগেরটা ছিল এই যে এক্স অক্ষের সাপেক্ষে, আর এটা দেখেই বোঝা যাচ্ছে আমাদের এটা অ্যাসিম্পটট হচ্ছে ওয়াই অক্ষের সাপেক্ষে। প্রকৃতি এই যে আমাদের এটা কিন্তু ধীরে 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 উপরের দিকে যাচ্ছে, আর এটা কি হয়েছে, 1 লাখ উপরের দিকে চলে গেছে। সো আমাদের ওটা দ্রুত বাড়ে আর এটা ধীরে ধীরে বৃদ্ধি পায়। বুঝা গেছে? আপনারা বুঝতে পারছেন? জি স্যার। জিনিসটা গুছায় লিখতে পারবেন কিনা? আমি যদি এটুকু আপনাদেরকে লিখতে পারবো বলি, স্যার। এই সেম, আমি তো বলেই দিলাম কি করতে হবে। ডোমেনটা লিখে ফেলে। লিখে ফেলছেন অনেকে, গুড। জাস্ট এটা তাহলে আপনাদের টাস্কিং থাকলো, আমি এটা ফাঁকাই রাখবো। তাহলে লগারিদমিক ফাংশনের বৈশিষ্ট্যগুলো এগুলো আপনারা লিখবেন। আচ্ছা, এরপর আমি চলে যাই হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন এবং তাদের ইনভার্স। বৈশিষ্ট্য পরীক্ষায় আসলে সাধারণত এই লগারিদমিক ফাংশন
তারপরে পলিনোমিয়াল ফাংশন, রেশনাল ফাংশন, এই তিনটার মধ্য থেকে আসার সম্ভাবনাটা একটু বেশি। এর পরের গুলা তুলনামূলকভাবে বলা যায় কম আর কি। আচ্ছা, তারপর আমরা দেখবো এই জায়গা থেকে, যেহেতু প্রশ্নগুলো অ্যান্সার করা সহজ, তা আমরা কোনোটা বাদ দিব না। ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে এটা আপনাদের অনেক পরিচিত, আপনারা 9 থেকে ব্যবহার করে আসতেছেন। ত্রিকোণমিতিক ফাংশন 6টা আছে টোটাল, মেইন হচ্ছে 3টা, আর 3টা হচ্ছে তার আহ বিপরীত বৈশিষ্ট্য বলা যায় আর কি। তাহলে সাইন এক্স, কজ এক্স, তারপরে হচ্ছে ট্যান এক্স। সাইনের বিপরীত কি ছিল? কোসেক, স্যাক, আর হচ্ছে কটেক্স। তাহলে এই 6টা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক ফাংশন। প্রথমে আমরা ত্রিকোণমিতিক ফাংশনটা দেখি। আচ্ছা, এরা তৈরি হয় কিভাবে? সমকোণী ত্রিভুজের বাহুর যে অনুপাত বা একক বৃত্তের স্থানাঙ্ক থেকে সাধারণত আমরা এই ফাংশনগুলো পাই। এগুলো এক একটা কিভাবে আসে দেখা, মানে যদি দেখানো যেত ভালো হইতো। বাট ওটা ওই যে বললাম যে এক্সামের সাথে সরাসরি যেগুলো এখন আমাদের কানেক্টেড না, ওইগুলো আপাতত স্কিপ করতে হবে। বাট যদি আমরা অনেক বেশি ক্লাস পেতাম তাহলে আপনাদের আমি প্রত্যেকটা ফাংশন দেখাইতাম যে সাইন এক্স এই ফাংশনটা কিভাবে আসছে, কিভাবে কাজ করে, এটার মেকানিজমটা কি, এটসেট্রা এটসেট্রা। বাট ওইটা এখন আপাতত সময় আমাদেরকে অ্যালাউ করতেছে না। এখন এখানে তাহলে আমরা সরাসরি এখন বৈশিষ্ট্যে চলে যাই। এইগুলার বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যের বলছি যে আমরা প্যাটার্নটা ধরে রাখবো। তাহলে ফার্স্ট আমাদের হচ্ছে ডোমেন রেঞ্জ, 1 নাম্বার ডোমেন। 2 নাম্বার রেঞ্জ। আচ্ছা, আর এই ফাংশনে এসে আমাদের আবার একটু ভিন্ন কিছু আমরা পাবো। 3 নাম্বার, 3টা বৈশিষ্ট্য হলেই হবে এক্ষেত্রে। 3 নাম্বার হচ্ছে পর্যাবৃত্ততা, পিরিয়ডিসিটি যেটা। এই 3টা বৈশিষ্ট্য। তাহলে আমরা একটু আবারও আমাদের সিমুলেশন ওয়েবসাইটে যাই। 3টা ফাংশন দিয়ে আমরা মোটামুটি দেখি। একটা হচ্ছে সাইন এক্স, নেক্সট হচ্ছে কজ এক্স, আর এরপর হচ্ছে ট্যান এক্স। 3টা ইজিবিজি লাগতেছে। আমরা প্রথমে সাইনটা দেখি। এটা হচ্ছে আমাদের সাইন এক্স এর গ্রাফ। তো সাইন এক্স এর ক্ষেত্রে দেখেই বোঝা যাচ্ছে আমাদের এটা এক্স এর সকল বাস্তব মানের জন্য সত্য। কোনো রেস্ট্রিকশন নাই, আমরা যে কোনো বাস্তব মান এটা যদি নেই তাহলে আমরা এখান থেকে ভ্যালু পাবো। তাহলে এটা ডোমেন হচ্ছে আমাদের সেট অফ রিয়েল নাম্বার। কজের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, কজের ক্ষেত্রেও সেম, একই। এটাও আমাদের ডোমেন সেট অফ রিয়েল নাম্বার। এই যে অসীমে চলে গেছে, কোনো ছেদ নাই, আহ অবিচ্ছিন্নতা নাই, কন্টিনিউয়াস একটা ফাংশন, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে সাইন এবং কস এবং তাদের যারা আছে আর কি, বিপরীত যারা আছে, সাইনের বিপরীত কোসেক মানে কোসাইন, আর হচ্ছে স্যাক, এই 4টা ফাংশনই আমাদের ডোমেন সেম। আচ্ছা, এখন ট্যানে গিয়ে কি হবে? ট্যানে গিয়ে সমস্যা হলো, দেখেন এই যে এখানে আমরা ট্যানের ফাংশন গ্রাফ পাচ্ছি, তারপরে আবার এখানে নাই, এরপর আবার এখানে পাচ্ছি, তারপর আবার নাই, এরপর এখানে পাচ্ছি, তারপর আবার নাই। তার মানে এখানে ডিসকন্টিনিউটি আছে, কন্টিনিউয়াস না, স্মুথ না। কিছু জায়গা পর পর আমরা এই গ্রাফকে খুঁজে পাই না। তাহলে এই কিছু জায়গাটা কোথায় আসলে? এটা হচ্ছে এক্স এর মান যখন আমরা পাই/2 তে যাব 90 ডিগ্রি, তখন আমরা পাবো না, 90 ডিগ্রিতে নাই। তারপর যখন আমরা 3π/2 তে যাব দেখবো নাই। এরকম 90 ডিগ্রির বিজোড় গুণিতক যে জায়গাগুলো আছে ওই জায়গাগুলোতে এখানে আমাদের গ্রাফটা মানে ওই গ্রাফের কোনো অংশ থাকে না। তাহলে এই জায়গাগুলোতে সে অসংজ্ঞায়িত, তাছাড়া তার কোনো ডিসকন্টিনিউটি নাই। তাহলে এই হচ্ছে আমাদের সাইন কস ফাংশনের ভিজুয়াল যে বিষয়টা। তাহলে এখন যদি আমরা এদেরকে বৈশিষ্ট্য আকারে লিখতে চাই তাহলে কি লিখবো? ডোমেনের ক্ষেত্রে ওই যে 2টা পার্ট করে লিখতে হবে, সাইন কস আর হচ্ছে ট্যান। যেহেতু মেইন ফাংশন আমাদের 3টা, সাইন কস ট্যান, মানে এই 3টার বৈশিষ্ট্য হলে বাকি 3টা অটোমেটিক্যালি চলে আসে। তো এই 3টা লিখলেও হবে, আর আপনারা চাইলে সবগুলাই 6টা লিখতে পারেন। তাহলে আমি 3টা ধরে লিখে দিচ্ছি। সাইন ও কজ এক্স সকল বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত।
সকল বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত। কিন্তু tan x যেখানে x ইকুয়ালস টু π/2, 3π/2, ডট ডট ডট, সেখানে অসংজ্ঞায়িত। আপনাদেরকে লেখা বুঝতে সমস্যা হয় সামহাউ? না স্যার। আচ্ছা, আমি তো গ্রাফিক্স প্যাডে লিখি, এই জন্য লেখাটা স্মুথ হচ্ছে না, একটু হয়তো হচ্ছে আর কি। আচ্ছা, এরপরে রেঞ্জে চলে যান। রেঞ্জের ক্ষেত্রে কি হবে, এটা আপনি লেখেন সাইন এক্স এবং কজ এক্স। আচ্ছা, এটা বলতে ভুলে গেছি তখন। এটা গ্রাফটা আমাদের দেখেন একটা নির্দিষ্ট সীমার মধ্যে উঠানামা করে, তার বাইরে যায় না। ট্যানটা যদি আমরা অফ করে দিই, এই যে এখানে উপরের দিকে উঠতে উঠতে 1 পর্যন্ত উঠছে, তারপর আবার নামা শুরু করছে, নামতে নামতে -1 পর্যন্ত নামছে, তারপর আবার উঠা শুরু করছে। তো এইভাবে সাইনেরটাও কজেরটাও দুইটাই, তার মানে এদের রেঞ্জটাই হচ্ছে -1 থেকে 1 পর্যন্ত, এর বাইরে আমরা এটাকে পাবোই না। তাহলে আমাদের লেখার ক্ষেত্রে ওইভাবে লিখতে হবে যে সাইন এক্স এবং কজ এক্স এর রেঞ্জ -1 থেকে 1। আপনারা লিখে ফেলেন রেঞ্জ সাইন এক্স এবং কজ এক্স এর আহ, সীমা বা রেঞ্জ সর্বদা -1 থেকে 1 এর মধ্যে। জি স্যার, তারপর বলুন। আচ্ছা, এরপর পর্যায়বৃত্ততা, মানে যে জিনিসগুলো আমাদের মাথায় থাকবে আমরা এর মধ্যেই জিনিসগুলো যত সহজ হবে, কারণ পুরা কোর্স মাথায় নিয়ে তো আমাদের পরীক্ষা দিতে হবে। পর্যায়বৃত্ততা এইটা একটা নির্দিষ্ট ব্যবধান পর পর একই মান দেয়, যেটা আপনারা দেখছেন ওই যে লুপ আকারে উঠতেছে নামতেছে নামতেছে উঠতেছে এইভাবে চলতে থাকে। তো ওই জিনিসটাই আমরা লিখে দিব যে এরা একটা নির্দিষ্ট ব্যবধান পর পর একই মান দেয়। এরা একটি নির্দিষ্ট ব্যবধান পর পর একই মান দেয়। যেমন সাইন এক্স কজ এক্স এর পর্যায়কাল টুয়াইস পাই, মানে টুয়াইস পাই পর পর সে আবার আগের জায়গায় চলে আসে। অনেকটা ফ্যানের মতো চিন্তা করতে পারেন। ফ্যান যেমন একবার ঘুরে সে তার আগের অবস্থানে আসে, ওই যে টোটাল কতটুকু ঘুরলো, তো এরকম টুয়াইস পাই ঘুরে সে আগের জায়গায় চলে আসে। এবং ট্যান এক্স, ট্যান এক্স এর হচ্ছে পাই। তো এই হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক ফাংশন। এতটুকুই আমার মনে হয় যে আমরা মনে রাখতে পারলে হবে। আচ্ছা, এরপর হচ্ছে বিপরীত ফাংশন। বিপরীত ফাংশনেরটা দেখা হয়েছে আপনাদের? জি স্যার। স্যার, হয়েছে স্যার। আচ্ছা, তাহলে আমরা চলে যাই এরপর বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। মানে ওই ফাংশন গুলার ইনভার্স। সাইন এক্স, তাহলে এটার বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আমরা বলতে পারি সাইন ইনভার্স এক্স। আচ্ছা, এখন অ্যাকচুয়ালি আসলে এই ত্রিকোণমিতিক ফাংশন আর বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনটা এরা কোথায় ডিফারেন্স হয়ে যাচ্ছে, মানে তাদের পার্থক্যটা কোথায় তৈরি হচ্ছে? ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে মেইন কাজ যেটা, যেমন এই যে সাইন, মেইন ফাংশনটা হচ্ছে সাইন, ফাংশনের নাম হচ্ছে সাইন। বাট এই ফাংশন কিন্তু পরে কাজ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমরা এই ফাংশনকে একটা কিছু দিব, একটা খাবার দিতে হবে তো তাকে, যেটা সে প্রসেস করবে। আমরা ওই যে প্রথম দিন দেখছিলাম
বা গত ক্লাসে দেখছি যে ফাংশন হচ্ছে একটা ব্ল্যাক বক্স, একটা বাক্স। তাতে আমরা কিছু ইনপুট দেই, সে প্রসেস করে, তারপর আমরা আউটপুট পাই। তো সাইন ফাংশনের ইনপুটটা আসলে কি দেওয়া যায়? এখানে আমাদেরকে বিভিন্ন কোণের মান দিতে হয়, যেমন সাইন 30 ডিগ্রি। 30 ডিগ্রি দিলে আমরা এখান থেকে হাফ পাবো। তো সাইনের সাথে আমরা যে মানটাই দিব সেটাকে সে কোণের মান হিসাবে নিবে। সামহাও যদি আমাদের এই যে আহ কোন একটা বাস্তব মান থেকে কোণের মান বের করার প্রয়োজন হয়, তখন আমাদের মূলত ইনভার্স ফাংশনটা আমরা ব্যবহার করি। এবং সাইন ইনভার্স, এখানে যদি এক্স এর মান হাফ দেই, 1/2 দেই, তাহলে এটা ইকুয়ালস টু দিবে আমাদের 30 ডিগ্রি। তো এই জায়গাটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক ফাংশন আর বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মেইন যে ডিফারেন্সটা। তাহলে এখন এটার বৈশিষ্ট্য গিয়ে আপনি তো ওই কাজটাই করবেন, ডোমেইন এবং রেঞ্জ 1 নাম্বার। তাহলে ত্রিকোণমিতিক ফাংশন গুলা যেহেতু পিরিয়ডিক ফাংশন, পর্যাবৃত্ত ফাংশন, এই কারণে এদের সরাসরি বিপরীত ফাংশন, মানে এদের ডোমেন রেঞ্জ যদি আমরা নির্ণয় করতে চাই, এটা আমরা পাবো না। কারণ হচ্ছে এরা সিম্পল ফাংশন না। এই জায়গাটা একটা সমস্যা হয়। এরপরও আমরা যেটা করব সেটা হচ্ছে ওই যে আগের বৈশিষ্ট্য থেকে, এই বৈশিষ্ট্য থেকে এটার বৈশিষ্ট্যগুলো আমরা লিখবো। এখানে আমাদের রেঞ্জ যেটা, রেঞ্জ সাইন, তারপরে সাইন ইনভার্স কজ ইনভার্স, এই দুটার ক্ষেত্রে আমাদের রেঞ্জ ছিল -1 থেকে 1। তাহলে বিপরীত ফাংশনে গিয়ে ওটা হয়ে যাবে ডোমেন। কিন্তু এটা আমাদের মেনশন করে দিতে হবে যে সাইন ইনভার্স কজ ইনভার্স এর ক্ষেত্রে ডোমেন হচ্ছে আমাদের -1 থেকে 1, এবং সাইন কজের সাথে কানেক্টেড যে দুইটা, ওই দুইটা সহ। আর ট্যান ইনভার্স এর ক্ষেত্রে আমাদের কি হবে? ট্যান ইনভার্স এর ক্ষেত্রে এখানে আমাদের, এটা লিখেই দিই, এটা মুখে বললে আপনার মনে থাকবে না। কঠিন লাগলে বা না বুঝলে বলবেন যে স্যার এই জিনিসটা তো বুঝতে পারতেছি না। স্যার এইগুলো কি আমাদের মুখস্থ রাখতে হবে? বৈশিষ্ট্য তো মনে রাখতে হবে, হ্যাঁ। তবে এই যে ত্রিকোণমিতিক ফাংশন, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, এগুলো হয়তো আসবে না পরীক্ষায় আসলে। আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এবছর থেকে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে। তো আগের কোশ্চেন প্যাটার্নের থেকে কিছুটা ভিন্নতা এবছরের প্রশ্নে থাকবে, যেটা আমরা এক্সপেক্ট করতেছি। তো যেহেতু সিলেবাসে স্পেসিফিকলি ফাংশনের মানে ফাংশন গুলাকে মেনশন করা আছে যে এই ফাংশন গুলা তাদের প্রপার্টিজ, তাদের লেখচিত্র। সো উই আর এক্সপেক্টিং যে এখান থেকে একটা প্রশ্ন থাকবে, সেটা 6 মার্কসের হতে পারে, 3 মার্কসের হতে পারে, যেটাই হোক, যে কোনো একটা ফাংশন মেনশন করে বলবে যে ফাংশনের বৈশিষ্ট্য লেখো এবং লেখচিত্রটা আমরা দেখবো। এই যে ফাংশন বৈশিষ্ট্যগুলো শেষ করে লেখচিত্রটা দেখবো। আচ্ছা, আমি এখানে আর সময় বেশি না দিয়ে, আমার মনে হয় যেহেতু এই জায়গাগুলো থেকে কম আসতে পারে বা সম্ভাবনা কম, আপনাদের শুধু বলে দেই, আপনারা নিজেরা একটু নোট করবেন, নোট করে আমি একটু দেখাই নিবেন যে স্যার, কারণ আপনাদের তো বই আছে, প্রত্যেকের যে বইগুলো আছে ওই বইগুলোতে কম বেশি দেওয়া আছে, হয়তো এইভাবে গুছায় নাই, বাট লেখা আছে আর কি। তো বিপরীত ফাংশনের ক্ষেত্রে আপনি জাস্ট এই যে ফাংশনগুলা, এই ফাংশনের ক্ষেত্রে যেটা ডোমেন ছিল ওইখানে গিয়ে সেটা রেঞ্জ হয়ে যাবে, এখানে যেটা রেঞ্জ ছিল ওইখানে গিয়ে সেটা ডোমেন হয়ে যাবে। এইটাই আপাতত মানে ইনভার্স ফাংশনের ক্ষেত্রে মনে রাখলে হবে। আর এরপরে আছে আমাদের হাইপারবোলিক ফাংশন। হাইপারবোলিক ফাংশন আর তাদের ইনভার্স। হাইপারবোলিক ফাংশনের ক্ষেত্রে এটার অনেক ব্যবহার কিন্তু পরবর্তীতে আমাদের আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনার পরের ইয়ার গুলাতেও কয়েকটা কোর্সে গিয়ে আপনি হাইপারবোলিক ফাংশন জিনিসটা পাবেন। যেমন সাইন ফাংশন, এটাকে যখন আমরা হাইপারবোলিক ফাংশন আকারে লিখবো, এখানে সাইন এইচ দিতে হবে, সাইন হাইপারবোলিক। সাইন হাইপারবোলিক এইচ দ্বারা আমরা মিন করতেছি এটা সাইনের হাইপারবোলিক ফাংশন। এক্স ইকুয়ালস টু, এটা লেখা হয় হচ্ছে দুইটা এক্সপোনেনশিয়াল ফাংশনের সমন্বিত ভাবে, এবং এটা আপনাদের মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। সাইনের ক্ষেত্রে হলো e⁻x মাইনাস e⁻−x ডিভাইডেড বাই 2। তো এই হাইপারবোলিক ফাংশনে আসলে তখন গ্রাফটাও হাইপারবোলিক হয়ে যায়, মানে এটা আর তখন ওই পিরিয়ডিক ওই রকম থাকে না। তারপরে কজের যেটা আছে, কজ এইচ এক্স ইকুয়ালস টু, এটা হবে e⁻x প্লাস e⁻−x ডিভাইডেড বাই 2। ট্যান, ট্যানের যেটা, ট্যান হচ্ছে সাইন এবং কজের সমন্বিত একটা ফাংশন। ট্যান এইচ এক্স ইকুয়ালস টু, ট্যান থিটাকে আমরা ভাঙতে পারি সাইন থিটা বাই কস থিটা, তাহলে সাইন এইচ এক্স ডিভাইডেড বাই কস এইচ এক্স। তাহলে সাইন এইচ এক্স এর মান হচ্ছে e⁻x মাইনাস e⁻−x ডিভাইডেড বাই 2 ছিল, ওইটা নিচের এই যে কজের 2 এর সাথে ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে e⁻x প্লাস e⁻−x। আচ্ছা, এটা গ্রাফটা আমরা দেখি একটু। তো আপনাদের আবার বেশি পড়াইলে তখন আপনাদের কাছে কঠিন লাগবে। আচ্ছা, এটা ছিল আমাদের সাইন ফাংশন। আচ্ছা, সাইন ফাংশনটা থাক।
এর সাথে যদি আমরা সাইন হাইপারবোলিক এক্স, দেখেন এই যেটা সাইন হাইপারবোলিক ফাংশন, তো ইট গোস আপ এন্ড ইট গোস ডাউন আপ টু ইনফিনিটি। তো এটা উপরের দিকে অসীমে চলে গেছে, নিচের দিকে অসীমে চলে গেছে। আমরা যদি আরো জুম আউট করি, দেখেন তো এটা ছিল আমাদের সাইন ফাংশন, একটা পিরিয়ডিক ফাংশন। এই যে উঠতেছে নামতেছে উঠতেছে নামতেছে, একটা নির্দিষ্ট সময় পর পর পিরিয়ডিক হচ্ছে। বাট এইটার ক্ষেত্রে ওই রেস্ট্রিকশনটা আমরা পাচ্ছি না। একইভাবে আমরা যদি কজের সাথে কজের হাইপারবোলিকটা দেখাই, তাহলে দেখেন আমরা সাইনকে অফ করে দিই। এটা ছিল আমাদের এই যে কস কোসাইন ফাংশনের যে গ্রাফ কজ এক্স এর, কোসাইন কজ এক্স এর, আর এটা হচ্ছে তার হাইপারবোলিক। সো এটা উপরের দিকে চলে গেছে। তো এই হচ্ছে আমাদের হাইপারবোলিক গুলার ট্যান এইচ এক্স, এটা হচ্ছে এই যে রেড কালার ট্যান এর হাইপারবোলিক ফাংশনের গ্রাফ। তো এটা আবার কন্টিনিউয়াস। আমাদের নর্মাল ট্যান এক্স যেটা ওটা ডিসকন্টিনিউয়াস ছিল, বাট এই ফাংশনটা কন্টিনিউয়াস ফাংশন। তো এই পর্যন্তই আমার মোটামুটি ভাবে যদি আমরা বলি, তাহলে আমাদের ফাংশনের যে বিভিন্ন লেখচিত্র এবং প্রপার্টি গুলা আপনাদের কাছে এই অংশ থেকে, মানে পরীক্ষার জন্য আপনারা এখান থেকে কি করবেন, এই যে যে কয়টা ফাংশন আছে এই কয়েকটা ফাংশনের বা এই ফাংশন গুলার বৈশিষ্ট্যগুলা মনে রাখতে হবে, প্লাস এই ফাংশন গুলার লেখচিত্র অঙ্কন করাটা শিখতে হবে। আমি দুইটা গ্রাফ আপনাদের এখন দেখাবো, যেটা প্রিভিয়াস ইয়ারে আসছে এরকম একটা, এবং আরেকটা আসতে পারে এরকম একটা। একটা একটু কঠিন, আরেকটা একটু সহজ। কম্বিনেশন অফ, আচ্ছা এটা পরে যাই। প্রশ্ন হচ্ছে ড্র দ্য গ্রাফ অফ দ্য ফলোইং ফাংশন এফ of the following function f and find domain range. আচ্ছা এটা হচ্ছে আমাদের কোশ্চেন। ফাংশনটা কি? ফাংশনটা হচ্ছে f of x equals to x square x 1 by x। কন্ডিশন দেওয়া আছে আহ যখন x লেস দেন 0, যখন x লেস অর ইকুয়াল 1, গ্রেটার ইকুয়াল 0, যখন x গ্রেটার দেন 1। এটা বাংলায় যদি আসে, বাংলায় কি আসবে? বলবে যে নিচের এই ফাংশনটির লেখচিত্র অঙ্কন করুন এবং ডোমেন রেঞ্জ নির্ণয় করুন। প্রশ্নে বাংলা ইংরেজি দুইটাই থাকে। আচ্ছা তাহলে এইটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই যে ফাংশনটা, এই ফাংশনের নাম কি বলেন তো? কি ফাংশন বলি আমরা এই ধরনের ফাংশনকে? কি বলতে পারবেন না? ফয়সাল, বিচ্ছিন্ন শুভ বলছেন না? খণ্ডিত ফাংশন, বিচ্ছিন্ন ফাংশন, হ্যাঁ বিভিন্ন নামে বলা যায়। এখানে এফ অফ এক্সটাকে তিনটা খণ্ডে খণ্ডিত করে দেওয়া হয়েছে, তিনটা ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। আমরা ফাংশনটাকে একটু চিনে নিই। আমরা যদি সংখ্যা রেখায় যাই, সংখ্যা রেখা এই যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এই ফাংশনকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। ভাগগুলা কি কি? এই যে 0 এবং 1 এর মাধ্যমে। তাহলে এখানে ধরলাম আমরা 0, এখানে ধরলাম আমরা 1। তাহলে প্রথম কন্ডিশন যেটা, যে এফ অফ এক্স এর মান হবে এক্স স্কোয়ার। তিনটা মান একসাথে হবে না, এখানে মূলত তিনটা ফাংশন বলতে পারি, আমরা ধরে নিতে পারি ফর লজিক। এখানে তিনটা ফাংশন, কখন কোনটা হবে সেটা ডিপেন্ড করবে আমাদের এই যে পরের যে মানগুলো দেওয়া আছে এগুলোর উপর। এই যে এক্স ইকুয়ালস এক্স লেস দেন 0, তারপরে যে এটা এটা, এগুলোর উপর ডিপেন্ড করবে আমরা এটা নিব, এটা নিব নাকি এটা নিব। আচ্ছা এখন আমাদের এক্স লেস দেন যখন 0, এক্স লেস দেন 0 মানে হচ্ছে এই যে এরিয়াটা, এই এরিয়ার কোনো মান যদি আমরা বের করতে চাই, তখন আমাদের নিতে হবে এক্স স্কোয়ার। এফ অফ এক্স এর মান এক্স স্কোয়ার নিতে হবে। তারপরে 0 থেকে শুরু করে, এটা হলো 0 ঠিক আগ পর্যন্ত। 0 ঠিক আগ পর্যন্ত আসলে ওই মানটা কত এটা আমরা জানি না। এইটা খুব কাছে, বাট কত কাছে
এইটা ম্যাথমেটিক্যালি আমরা ডিফাইন করতে পারি না। বাট 0 থেকে আবার 1 পর্যন্ত এই যে মাসের যে এরিয়াটা আছে, এই এরিয়াটা এটার জন্য নিতে হবে এক্স। তারপর আবার যদি 1 এর থেকে বড় হয়, মানে 1 এর ঠিক পর থেকে শুরু করে অসীম পর্যন্ত, এটার জন্য নিতে হবে 1/x। এই হচ্ছে আমাদের তিনটা পার্ট, এটাকে একত্র করে এফ অফ এক্স এর মাধ্যমে এখানে লেখা হয়েছে। তাহলে আমরা যখন গ্রাফ আঁকবো তখন তো আমাদের এই যে তিনটা অংশের জন্য আলাদা আলাদা ভাবে ডিফাইন করতে হবে, যেহেতু তিনটা অংশ। তো আমাদের এক্স স্কোয়ারের শেপ যেরকম হবে, এক্স এর শেপ তো এরকম হবে না, 1/x এর শেপ তো এরকম হবে না। তো আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে কন্ডিশন ধরে ধরে গ্রাফকে ডিফাইন করে ফেলা। তাহলে আমরা এটার সমাধানে যাই। প্রথমে আমরা কন্ডিশন 1-এ যাব। কন্ডিশন 1 কি? কন্ডিশন 1 হচ্ছে এক্স লেস দেন 0। এক্স লেস দেন 0। তাহলে এক্স লেস দেন 0 কোনগুলা? ঋণাত্মক সংখ্যা। মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত। মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত। তাহলে আমি বাংলায় লিখে দেই। তো এক্স লেস দেন 0 অর্থাৎ অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে 0 ব্যবধিতে y ইকুয়ালস টু এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার। এখন এটা কি হবে? এই যে এক্স স্কোয়ার মানে আমরা নিলাম, তাহলে এটা কি হবে? এটা একটা 0 0 প্রান্ত বিন্দুহীন, মানে আমরা 0 0 বিন্দুটার মাধ্যমে এটার অবস্থানটাকে নিশ্চিত করে নিচ্ছি। 0 0, আমি গ্রাফ এ কে ব্যাখ্যা করব যেটা এই কথাটা কেন বলা হচ্ছে। 0 0 প্রান্ত বিন্দুহীন এবং -1 1, দুই তিনটা বিন্দু নিব যাতে আমরা বুঝতে পারি যে গ্রাফটা কোন দিকে যাবে। আমাদের এই এক্স স্কোয়ার, আমরা যেহেতু আমাদের রেঞ্জ হচ্ছে 0 থেকে নেগেটিভ দিকে, তাহলে আমরা -1 নেই, -2 নেই, -3 নেই, যে কটা ইচ্ছা দুইটা নিলে আমরা বুঝতে পারবো যে এটা কোন দিকে যাচ্ছে। তাহলে আমরা -1 নিলে সেটাকে বর্গ করলে আমরা কি পাবো? 1। তাহলে প্রথম বিন্দুটা হচ্ছে -1 1। এরপরে যদি আমরা -2 নেই, -2 নিলে এই ফাংশনের মধ্যে -2 দিলে বর্গ হয়ে সেটা হয়ে যাবে 4। তাহলে -2, 4 ডট 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 এইভাবে। চাইলে আপনি আরো নিতে পারেন, -3 নেন আসবে 9, -4 নেন আসবে 16। তাহলে এই বিন্দুগুলাতে গ্রাফটা যাবে। স্যার এখানে আচ্ছা, +1 যোগ হবে না? +1 যোগ হবে কেন? স্যার -1 যখন বসাচ্ছি তখন x² + 1 হবে। এক্স স্কোয়ার +1 লিখছি? না, এটা তো শুধু এক্স স্কোয়ার। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। মানে ফাংশন যদি +1 থাকে তাহলে +1 যোগ হবে, +2 থাকলে 2 যোগ হবে। মানে ফাংশন যেটা আছে জি জি। ওইটাই, ফাংশন আচ্ছা। অনুযায়ী কাজ হবে। এত বিন্দু সমূহ, এত, তাহলে এরপরে কি লেখা যায়? কি লেখা যায় এরপরে? উম আচ্ছা, বিন্দু সমূহগামী, বিন্দুগামী, বিন্দু একাধিক যেহেতু তাহলে সমূহ গামী। এখন এটার শেপের ব্যাপারে আমাদের একটা ধারণা যদি থাকে তাহলে আমরা ওই শেপটা মেনশন করে দিব। বিন্দু এই ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, যখন দুইটা চলক থাকে, একটা চলকের উপর স্কোয়ার থাকে আরেকটা চলকের উপর স্কোয়ার থাকে না, সেই সমীকরণটাকে আমরা সাধারণত প্যারাবোলার সমীকরণ বলি। তাহলে এইটা একটা এত বিন্দুগামী একটি প্যারাবোলার অংশ বিশেষ, একটি প্যারাবোলার অংশ বিশেষ। তা আমরা একটু দেখে নিব আমরা নিজের আঁকার আগে যে এই অংশটার গ্রাফ তাহলে আসলে কেমন, পরে আমরা আঁকবো যখন তখন যাতে আমরা বুঝতে পারি যে আমাদেরটা সঠিক হচ্ছে না ভুল হচ্ছে। তাহলে এইটার ক্ষেত্রে আমাদের ছিল এক্স স্কোয়ার। তাহলে এই যে এক্স স্কোয়ারের গ্রাফটা হয় এরকম। এখন আমাদের আমাদের একটা রেঞ্জ আছে, আমাদের রেঞ্জ কি? আমাদের রেঞ্জ হচ্ছে 0-র পর থেকে নেগেটিভ দিকে। তার মানে এই অংশটুকু হবে আমাদের আহ মানে যে গ্রাফটা আমরা আঁকতেছি তার মধ্যে আমরা এই অংশটা পাবো, 0 থেকে এটা উপরের দিকে দিকে চলে যাবে, বাট এই অংশটুকু আমরা পাবো না। তাহলে প্রথম শর্তটা আমরা ব্যবহার করছি,
বাংলায় লিখলে এখানে কন্ডিশন না, এখানে শর্ত শব্দটা ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপরে দ্বিতীয় কন্ডিশনটা কি, দ্বিতীয় শর্ত মানে আমরা আগে এগুলাকে ব্রেকডাউন করে নিব যে আমরা কি কি পাবো। তাহলে শর্ত 2, দ্বিতীয় শর্ত হচ্ছে আমাদের প্রশ্ন যেটা দেওয়া আছে যে এক্স এর মানটা 0-র থেকে বড়, 1-এর থেকে ছোট, গ্রেটার ইকুয়াল, লেস অর ইকুয়াল। তাহলে আমরা এখানে লিখবো এক্স লেস অর ইকুয়াল 1, গ্রেটার ইকুয়াল 0। তাহলে এই ব্যবধিতে এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে এক্স, এটা ওয়াই, ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স। এটা একটি, এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা হবে, অসীমে চলে যাবে। শুরু হবে কোথা থেকে? 0-0, কারণ আমাদের এই যে 0 থেকে আহ শুরু হচ্ছে, বাট অসীম পর্যন্ত আমরা এটাকে নিতে পারবো না, কারণ এখানে আমাদের রেঞ্জটা আপার ভ্যালু হচ্ছে 1। তাহলে 0 থেকে শুরু হবে, 1-এ গিয়ে শেষ হয়ে যাবে। তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স সাধারণত 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সোজা চলে যায় অসীমে, বাট আমাদের এখানে 0 থেকে 1-এর মধ্যে ওটাকে সীমাবদ্ধ করে দিতে হবে। তাহলে এত একটি 0-0 এবং 1-1 প্রান্ত বিন্দু, যেহেতু আমরা এক জায়গা থেকে শুরু করে আরেক জায়গায় শেষ করে দিচ্ছি, তাহলে এত একটি 0-0 ও 1-1 প্রান্ত বিন্দুধারী রেখাংশের সমীকরণ। প্রান্ত বিন্দুধারী রেখাংশের সমীকরণ, সমীকরণ আচ্ছা নির্দেশ করে লিখে দিলে আরো ভালো হবে। থাক, সমস্যা নাই। তারপর হচ্ছে শর্ত 3, 3 নাম্বার শর্ত কি দিচ্ছে আমাদের? এক্স গ্রেটার দেন 1, এক্স গ্রেটার দেন 1, এটাকে আমরা যদি ব্যবধিতে নেই, অর্থাৎ 1 থেকে অসীম, 1 থেকে অসীম। আচ্ছা, এখানে ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট এই দুইটার কাহিনী জানেন আপনারা? ডিফারেন্সিয়েট করতে পারেন? জি ফার্স্ট স্যার। ব্র্যাকেট দিলে কি হবে, থার্ড ব্র্যাকেট দিলে কি হবে? জি স্যার। জি স্যার। ফার্স্ট ব্র্যাকেটের অর্থ হচ্ছে 1 নাই, 1-এর পর থেকে শুরু হয়েছে। আর থার্ড ব্র্যাকেটের অর্থ হচ্ছে 1 নিজেও আছে। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে যেটা লিখবো স্যার এই যে ফাইভ এবং ওয়ানের সম্পর্কটা মানে থার্ড ব্র্যাকেটের সম্পর্কটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো। ও আচ্ছা, এটা হচ্ছে ব্যবধির একটা বিষয়। আহ কয়েক ধরনের ব্যবধি আছে, ব্যবধি নিয়ে তো মনে হয় ফান্ডামেন্টাল ক্লাসে বলছিলাম, ফান্ডামেন্টাল ক্লাসে কিন্তু আপনাদের ব্যবধির বিষয়টা আলোচনা করা হয়েছিল। জি স্যার। আহ হ্যাঁ, মেইন ব্যবধি আছে হচ্ছে দুইটা। খোলা ব্যবধি, খোলা ব্যবধি হচ্ছে এরকম, এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে থাকে এ থেকে বি। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে এই সেটটা, এটা একটা সেট, এই সেটে এর পর থেকে শুরু করে বি এর আগ পর্যন্ত সব আছে, এ নাই বি নাই, মানে এর পর থেকে শুরু হবে, বি এর আগে গিয়ে শেষ হয়ে যাবে, এটাকে বলা হয় খোলা ব্যবধি। আর থার্ড ব্র্যাকেট দিলে সেটা হয়ে যায় বদ্ধ ব্যবধি। এটার অর্থ হচ্ছে এ নিজেও আছে, বি নিজেও আছে, তাদের মাঝে যারা আছে তারাও আছে, সব এ থেকে শুরু করে বি পর্যন্ত। এইটুকু মনে রাখলে আপনি মোটামুটি ভাবে ডিফারেন্সিয়েট করতে পারবেন। এবং যার সাথে ফার্স্ট ব্র্যাকেট থাকবে সে নাই, যার সাথে থার্ড ব্র্যাকেট থাকবে সে আছে। যেমন এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে মানে 1 নাই, 1-এর পরে শুরু হয়েছে। তার অসীমে সবসময় খোলা ব্যবধি হয়, অসীমে আমরা বন্ধ করতে পারি না, কারণ অসীমে আমরা জানি না যে অসীম কোথায় গিয়ে শেষ হচ্ছে, অসীম তো অসীমই। আচ্ছা, এটা একটু এখানে আর সময় দিতে পারতেছি না, একটু ফান্ডামেন্টালের প্রথম লেকচারটা দেখবেন, ওই লেকচারে এইগুলা সবগুলা বা লেকচার নোটের মধ্যেও লেখা আছে। আচ্ছা, 3 নম্বর শর্ত তাহলে আমাদের 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, অসীম পর্যন্ত, এই শর্তের মধ্যে বা এই ব্যবধিতে, এই ব্যবধিতে y ইকুয়ালস টু এফ অফ এক্স ইকুয়ালস টু আমাদের ফাংশনটা হচ্ছে তখন 1/x। এটা কই থেকে আসতেছে? এটা কিন্তু আমাদের কোশ্চেনই দেওয়া আছে, এই যে তিনটা, হয় এক্স স্কোয়ার অথবা এক্স অথবা 1/x। আমরা জাস্ট শর্ত নিচ্ছি, শর্ত নিয়ে ওই ফাংশনটা নিচ্ছি। 3 নম্বর শর্ত এক্স গ্রেটার দেন 1, তাহলে তার জন্য ফাংশন হচ্ছে 1/x। এই যে এক্স গ্রেটার দেন 1, 1/x। জাস্ট আমি আর এখানে ওই ব্যবধিটা মানে এক্স গ্রেটার দেন 1 কি মিন করে ওই জিনিসটাকে এক্সপ্লেন করে দিছি। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রেও আমরা কি করব?
আমাদের ওয়ান থেকে বড় যে কোনো কয়েকটা মান আমরা নিতে পারি, এবার ওয়ানও নিতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু ওয়ান নিলে আবার বলে দিতে হবে যে ওয়ান বিন্দুটা এটার মধ্যে নাই, মানে ওয়ান বিন্দুতে থাকবে না। তাহলে আমাদের কি করতে হবে, এত একটি, আমাদের প্রথম শর্তে যেরকম বলছিলাম 0 0 বিন্দুহীন, কারণ এটা জিরো এটার মধ্যে নাই। তো ওই রকম এখানে বলবো ওয়ান নিলে 1/1। ওয়ান নিলে মানে কি, আমরা যেখানে এক্স এর মান 1 বসাবো, তাহলে 1/1 1, তাহলে 1 1 বিন্দুহীন, এই বিন্দুটা এটার মধ্যে নাই, বিন্দুহীন। এবং ওয়ানের থেকে বড় যে কোনো সংখ্যা আমরা নিতে পারি। তাহলে আমরা যখন 2 নিব তখন কি পাবো বলেন? হাফ হবে। 2 নিলে হবে 1/2, 1/2। 3 নিলে হবে 1/3। এরকম ডট ডট ডট, এত বিন্দু সমূহগামী একটি আয়তাকার হাইপারবোলা। এটা আপনি পরীক্ষার হলে ভুলে যেতে পারেন। যদি ভুলে যান বাই এনি চান্স, তখন লিখবেন যে এত বিন্দুগামী একটি বক্ররেখা, জাস্ট। তাহলে এখানে আপনার কনসেপচুয়ালি জিনিসটার ইরর থাকবে না। একটি আয়তাকার হাইপারবোলা। জিওমেট্রিতে আপনারা এই যে এই কন্ডিশন গুলা, যে কখন প্যারাবোলা হয়, কখন হাইপারবোলা হয়, কখন আয়তাকার হাইপারবোলা হয়, কখন ইলিপস হয়, এটসেট্রা এটসেট্রা, 2 ডাইমেনশনাল জিওমেট্রিতে আছে। তো লিনিয়ার কোর্সটা যেহেতু আমি নিচ্ছি না, তো এখানে আমাদের নতুন ফ্যাকাল্টি স্যার যিনি নিচ্ছেন, স্যার দেখাবেন আপনাদের। আয়তাকার হাইপার বোলার অংশবিশেষ। আচ্ছা, এখন আপনি হলো আসেন ড্রয়িং এ, যে আমরা তাহলে এটার লেখাচিত্র কি করবো। আপনি গ্রাফ পেজে যাবেন, তো এরকম এক্স অক্ষ ওয়াই অক্ষ নিবেন। নেয়ার পর আমার কন্ডিশনের সাথে সম্পর্কিত যে 3টা বিন্দু, এই 3টা বিন্দুকে সুন্দর করে আগে মার্ক করবেন। কোন 3টা বিন্দু? একটা হচ্ছে এই যে 0, একটা হচ্ছে 1, 2টা বিন্দু। তাহলে 0 এবং 1 কে আমরা এখানে প্রপারলি মেনশন করব। এই যে 0 বিন্দুটা, তাহলে এখানে আমার একটা কাজ আছে। আর সাপোজ 1 আমরা র্যান্ডমলি নিলাম, এখানে হচ্ছে আমাদের 1। তাহলে এই 2টা বিন্দুতেই আমাদের ডিফারেন্সিয়েটটা হবে। ফার্স্ট আমরা প্রথম কন্ডিশন হচ্ছে আমাদের এই যে 0 থেকে নেগেটিভ দিকে, -1 1, -2 4। এটা খুব সহজ। আপনি ছক কাগজ যখন নিবেন, ছক কাগজের মধ্যে এক্স অক্ষের ঋণাত্মক দিকে যাবেন এক ঘর, উপরের দিকে যাবেন এক ঘর, একটা বিন্দু পেয়ে যাবেন। এক্স অক্ষের এইটাকে আমরা গ্রিন রাখি, এক ঘর এক ঘর সাপোজ এখানে আসলো। তারপরে আমাদের দ্বিতীয় বিন্দুটা কত? দ্বিতীয় বিন্দুটা হচ্ছে এই যে -2 4। তাহলে -2 মানে আমরা যাব এইদিকে 1 2, 2 ঘর উপরের দিকে, 1 2 3 4 এখানে। তো এই 2টা বিন্দু নিলেই আমরা মোটামুটি ভাবে, এইদিকে তো অসীম, কোনো রেস্ট্রিকশন নাই। তাহলে এই যে এইভাবে আমরা এটাকে অ্যাড করে দিব একেবারে 0 আগ পর্যন্ত। ওই যে দেখেন রেড যেটা মার্ক করছে, রেডের উপর কিন্তু যায় নাই, কাছাকাছি চলে গেছে। 0 বিন্দুটা এটার মধ্যে নাই এই জন্য। আচ্ছা, তারপরে কি? তারপরে দ্বিতীয় শর্ত অনুযায়ী আমাদের হচ্ছে 0 0 থেকে 1 1 পর্যন্ত। তাহলে 0 0 থেকে 1 1 পর্যন্ত এখন আমরা কি করব, পজিটিভ দিকে। এই যে 0, এটা হলো 0 0 বিন্দু। আর আচ্ছা 1 এখানে ধরছি আমরা না, একটু মিসম্যাচ হলো, আপনারা ছক কাগজে আঁকবেন তখন একটু প্রপারলি স্কেলিংটা প্রপারলি নিবেন। তাহলে এটা যদি আমাদের 1 হয় সাপোজ, আরেকটা হচ্ছে এখানে উপরের দিকে, তাহলে এক্স অক্ষের পজিটিভ দিকে এক ঘর, ওয়াই অক্ষের উপরের দিকে এক ঘর। তাহলে এটা হচ্ছে আমাদের 1 1 বিন্দু। এই দুইটাকে আমরা যোগ করে দিব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কন্ডিশন। আর 3 নাম্বারটা কি? 2 1/2, 3 1/3 ডট ডট ডট। তাহলে এই পর্যন্ত তো আমাদের আছেই। তারপর 1, তারপর আমরা যখন 2 নিব, 2 নিলে হাফ, হাফ মানে কি 0.5, এই যে এখানে অল্প একটু উঠবে। বুঝতেছেন তো বিষয়গুলা? জাস্ট হলো কোঅর্ডিনেটস, বিন্দু ধরে ধরে ছক কাগজ গুনে গুনে বের করা। বোঝা যাচ্ছে জিনিসটা? জি স্যার। আচ্ছা, এরপরে যখন আমরা 3 নিব 1/3 আরো নিচে, 4 নিব 1/4 আরো নিচে, এরকম। তাহলে এইখান থেকে জিনিসটা আবার কি হচ্ছে, এইভাবে এইদিকে যাচ্ছে। যে 2 3টা বিন্দু আমরা নিব, বিন্দুগুলো আমরা এখানে মার্ক করে দিব।
সো দিস ইজ দ্য গ্রাফ, উই হ্যাভ টু প্লট দিস। তাহলে এইটাই হচ্ছে আমাদের এখানে আঁকতে হবে। আর লেখো যেটা অঙ্কনটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা। আপনারা 1 মিনিট সময় দিলাম, আপনারা একটু দেখেন। আমার একটা ফোন আসছে, আমি একটু ফোনটা অ্যাটেন্ড করি, তারপরে এটা ডোমেন রেঞ্জটা আমরা দেখতেছি। আচ্ছা, তারপর আপনাদের এই যে গ্রাফ আঁকার বিষয়টা, এটা কি ক্লিয়ার? স্টেপ ফাংশন, এই স্টেপ ফাংশন স্যার গুলো আসে মানে গণিত ফাংশনিং পরীক্ষা আসে সাধারণত। জি স্যার ক্লিয়ার। আচ্ছা, এখন এখান থেকে ডোমেন রেঞ্জ নির্ণয় করাটা, এটা বললে বুঝতে পারবেন। ডোমেন মানে হচ্ছে আপনি দেখবেন যে এখানে যে আপনার সীমাগুলো আছে, এই যেরকম যদি আপনি একটা রাফ আঁকেন, আঁকলে বুঝতে পারবেন। দেখেন এখানে কোনো ছেদ হয়েছে কিনা, কোনো কিছু বাদ গেছে কিনা। আপনার যে মানগুলা, এই যে কন্ডিশনের মধ্যে এক্স এর যে মানগুলা, এই মানগুলার মধ্যে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত দেখেন কিছুই বাদ নাই, সব আছে। আপনি প্রথম অংশটা দেখেন -ইনফিনিটি থেকে জিরোর আগ পর্যন্ত, এরপর আবার জিরো থেকে শুরু হয়েছে, তাহলে এখানে পুরাটা ফিল আপ হয়ে গেল। জিরো থেকে 1 পর্যন্ত, আবার ওয়ানের পর থেকে +ইনফিনিটি পর্যন্ত। তাহলে এখন বলেন ডোমেন কি হবে? ডোমেন মানে এক্স এর মান, যে মানগুলো আমরা দিতে পারি, এখানে কোনো রেস্ট্রিকশন নাই, কোনো ছেদ নাই, সবই আমরা দিতে পারতেছি। তাহলে ডোমেন কি হবে? সকল বাস্তব সংখ্যা স্যার। -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। এক্স্যাক্টলি, হ্যাঁ, এই যে নিজেরাই পারতেছে। তো এখানে আমাদের ডোমেন হবে সেট অফ রিয়াল নাম্বার। আচ্ছা, আর এরপরে রেঞ্জের ক্ষেত্রে যে বিষয়টা, এটা আমরা যে চিত্র দেখলে, আমাদের গ্রাফ দেখলে আমরা বলতে পারবো আমাদের এক্স মানে এই যে আউটপুট যেটা, এই যে ওয়াই এর যে মানগুলা, এই কোনো মান কি এক্স অক্ষের নিচে আছে? ওয়াই এর কোনো নেগেটিভ মান আছে? না স্যার, সব ওয়াই এর পজিটিভ। সব পজিটিভ। কোথা থেকে? জিরো থেকে। জিরো নিজেও কিন্তু আছে। তাহলে এটা রেঞ্জ কত হবে? জিরো থেকে +ইনফিনিটি। জিরো থেকে +ইনফিনিটি, এক্স্যাক্টলি। তাহলে আমাদের এটা রেঞ্জ হবে জিরো থেকে +ইনফিনিটি। জিরো থেকে, যেহেতু এখানে আমাদের থার্ড ব্র্যাকেট দিতে হবে। আর ডোমেন হবে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, এটাও লিখতে পারেন, অথবা সেট অফ রিয়াল নাম্বার আর এভাবে লিখতে পারেন। তো এই দুইটা আপনারা লিখবেন যে এটার ডোমেন এবং রেঞ্জ কি। আচ্ছা, এইটা হলো আমাদের আহ একটাই। আর আরেকটা জিনিস দেখি একটু দ্রুত সময়ের মধ্যে আপনাদের দেখাই দিই। সেটা হলো গত ক্লাসে আমাদের যে জিনিসগুলো আমরা দেখছিলাম, সেখানে
পলিনোমিয়াল ফাংশনের আমরা কিছু গ্রাফ আকার কিছু বৈশিষ্ট্য দেখছি। এই প্রশ্নগুলো সাধারণত আসে না, এই জন্য আমি বেশি সময় নিয়ে দেখাবো না, অল্প সময় দেখাবো। কোশ্চেন একটু টাফ হলে সাধারণত দেয়, বাট আপনার যেহেতু সিলেবাস মডিফাই করছে, স্ট্যান্ডার্ড প্রশ্ন করলে দিতে পারে। তো এখানে আমরা রেশনাল পলিনোমিয়াল ফাংশন, তো এটা এই যে এইখানে গ্রাফ আকার আমরা কিছু মেথড দেখছিলাম, প্রান্তীয় আচরণ, তারপরে এইটার ইগুলা গত ক্লাসের যে পড়াগুলা ডোমেন রেঞ্জ। আচ্ছা, এখান থেকে আমরা দেখছিলাম যে একটা পলিনোমিয়াল ফাংশনের গ্রাফ যখন আমাদের আঁকতে বলে, সেটা আঁকতে গিয়ে আমরা যদি এটার প্রান্তীয় আচরণ লক্ষ্য করি, যে মানে উপরের দিকে হবে না নিচের দিকে হবে, বাম পাশে উপরের দিকে হবে না ডান পাশে নিচের দিকে হবে, এই যে চারটা বৈশিষ্ট্য আমরা দেখছিলাম, এই চারটা বৈশিষ্ট্য, তারপর এটার বাঁকের ব্যাপারে দেখছিলাম যে কখন টার্ন নিবে। তো এই জিনিসগুলো তো আমাদের শেখা হয়েছে, বাট এটার প্রয়োগটা আমরা দেখি নাই, মানে এটা আসলে কিভাবে কাজ করে ওই জিনিসটা আমার মনে হয় যে একটু দেখাই দেওয়া দরকার। অল্প সময় আপনাদের দেখাই দিচ্ছি একটা পলিনোমিয়াল ফাংশনের লেখচিত্র আমরা কিভাবে আঁকবো। আচ্ছা, জাস্ট 1 মিনিট, আমি একটা ফাংশন বের করি। আচ্ছা, এইখানেই আমরা দেখি, এটা আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তাহলে আমরা একটা মূলদীয় ফাংশন চিন্তা করি। এই ফাংশনটা হচ্ছে, আপনাদের ক্লাসে কি এগুলো দেখাইছে? একটু বলেন তো। শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। ক্লাসে এগুলা থেকে কি পড়াইছে একটু বলেন তো দেখি আমাকে। স্যার শুরুর দিকে ক্লাস করা হয়নি স্যার। আচ্ছা, এইবারই প্রথম শিখছি এগুলো স্যার। মানে আমাদের এই যে আমার ক্লাসে অনলাইন থেকে? জি স্যার। আচ্ছা আচ্ছা, আপনাদের কলেজে শুরু থেকে ক্লাস করছেন এরকম কেউ আছেন? না, আপনারা কি আছেন ক্লাসে নাকি জয়েন করে চলে গেছেন বলেন তো দেখি। স্যার আমরা যারা আছি এরা কেউ শুরু থেকে স্যার ক্লাস আমরা করিনি। আছি। জি স্যার, আমরা শুরু থেকে ছিলাম না, এই জন্য জবাব দিতে পারিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনারা ক্লাস 2 ঘন্টার ক্লাস হলে মনে হয় যে কষ্ট হয়ে যায়। স্টার্টিং এ ছিল অ্যারাউন্ড 40+, 45-46 জন ছিলেন, সেখান থেকে এখন আছেন হতে আপনারা 22 জন। স্যার সপ্তাহে একটা করে ক্লাস, তো 2 ঘন্টা হলে ফেয়ার, কোনো ঝামেলা নাই। হ্যাঁ, না আসলে আমার তো ধরেন একটা টার্গেট আছে, তা আমি আপনার একটা কোর্স নিচ্ছি, এটা যদি টাইমলি আমি শেষ করতে না পারি, তাহলে আপনি তো একটা আস্থা নিয়ে এই কোর্সে আসছেন, ভর্তি হয়েছেন। তো সেই জায়গাটা তো আসলে আমার কোনো থাকবে না। তো টাইমলি শেষ করাটাও এটা একটা ব্যাপার। তো এই জন্য 1 ঘন্টা করে ক্লাস নিয়ে বা এটা যদি বছরের শুরু থেকে হয়তো ধীরে 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 পড়ানো যেত, তাহলে ওইটা একটা ছিল। বাট এখন ওইভাবে পড়ালে সিলেবাস শেষ হবে না। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, স্যার আমাদের তো চ্যাপ্টার গুলা দেখতেছি অনেকগুলা, তো গাইডতে কিনছে, গাইডটাতে শর্ট সিলেবাসে মেবি 7টা চ্যাপ্টার আছে, তো মানে মূল চ্যাপ্টার কয়টা, একটু যদি সেটা সিলেবাসটা একটু বলে দিতেন খুব ভালো হতো। সিলেবাস সিলেবাস তো প্রথম ক্লাসে আলোচনা করে দিছিলাম। আপনি মনে হয় ভুল বই কিনছেন। আপনার কি মেজর না নন মেজর? নন মেজর। নন মেজর তো কম, নন মেজর তো বেশি না। নন মেজরের সিলেবাসটা কিন্তু, আচ্ছা আমি নেক্সট ক্লাসে সিলেবাস ডিটেলস আলোচনা করে দিব নি এখন, তাহলে আমার আবার ওই বের হয়ে ওই ইসে যাইতে হবে, কিছু সময় নষ্ট হবে। আহ, কারণ আমি আবার লিমিট কন্টিনিউটিটা দেখাবো, এই জন্য সময় নষ্ট করতে যাচ্ছি না। আপনাদের আমি কিন্তু সিলেবাস এই যে ক্লাসগুলোকে ওইভাবে শুরু করছি। প্রথমে মেজর এবং নন মেজরের মধ্যে ইন্টারসেকশন যেগুলা, যে অধ্যায়গুলো মেজরেরও আছে নন মেজর আছে, ওই অধ্যায় দিয়ে শুরু করছি, এবং এই জন্য যেটা হবে আপনাদের নন মেজরদের শেষ হয়ে যাবে সবার আগে। তারপরে আমার কিছু অধ্যায় থাকবে আমাদের মেজরদের, আমরা ম্যাথমেটিক্সে যারা আমাদের হয়তো 4-5টা অধ্যায় থাকবে যেগুলো আপনাদের নাই, তো তখন আমি ওই অধ্যায়গুলো ওদের পড়াবো।
তো ওইভাবেই আমি প্ল্যান করেই ক্লাসগুলো নিচ্ছি বা চ্যাপ্টারগুলোকে সাজায় নিচ্ছি। তো স্যার আমাদের কলেজ ভাবে কিছু বলেনি, আর ক্লাসে ওরকম ভাবে মানে ক্লাস ফার্স্টে দিয়ে ক্লাস করছি, কিন্তু স্যার ওরকম ভাবে ক্লাসে কিছু হয়নি। বুঝতে পারছি, আমি আমি নেক্সট ক্লাসে আপনাদের এটা ক্লিয়ার করে দিব যে কোন কোন অধ্যায় আছে, তারপরে প্রশ্নগুলা কিভাবে হইতে পারে, কোন কোন অধ্যায় দিয়ে থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি। থ্যাংক ইউ স্যার, ভালো হয় তো। আচ্ছা, টেক্সট করছেন কয়েকজন, কে কে? জিরো হবে, সেটা আগের কোনো অ্যান্সার। তানহা জামান আসিসা, আচ্ছা। কলেজে ক্লাস হয় না? কলেজে ক্লাস আসলে হ্যাঁ অনেক কলেজে কম হয়, আবার অনেক সময় ক্লাস হয় আপনারা ক্লাসে অ্যাটেন্ড করেন না, এটাও একটা ইস্যু থাকে। আচ্ছা স্যার ঠিক আছে আমাদের আমরা, সপ্তম অধ্যায় পর্যন্ত পড়াইছি। হ্যাঁ সপ্তম অধ্যায় পর্যন্ত পড়াইছি আমাদের। তো অনেক পড়ে ফেলছে তো। আচ্ছা দেখেন এই ফাংশনটা দেখেন, পলিনোমিয়াল ফাংশন এক্স ইন্টু এক্স মাইনাস টু হোল স্কোয়ার, এক্স এটা প্লাস ওয়ান মাইনাস ওয়ান দিয়ে থ্রি না দিয়ে এক্স প্লাস ওয়ান হোল কিউব, এই ফাংশনটা আমরা আঁকবো আমাদের গ্রাফে, এবং আমরা ওই যে যে জিনিসগুলো আমরা শিখছি সেগুলোর মাধ্যমে। আচ্ছা সেইটা কি, সেটা হচ্ছে, আচ্ছা একজন প্রশ্ন করছে এটা কোন অধ্যায়, এটা ফাংশন অধ্যায় করাচ্ছি আমরা, প্রথম যে অধ্যায় আপনাদের ক্যালকুলাসের। আচ্ছা এখন আমাদের এই ভাবে যদি আমরা গ্রাফ আঁকতে চাই, ফার্স্ট আমাদের কাজ হচ্ছে প্রান্তীয় আচরণটা আইডেন্টিফাই করা, যে আমাদের এটা গ্রাফটা কোন দিকে যাবে, উপরের দিকে না নিচের দিকে, সেটা আমরা কিভাবে আইডেন্টিফাই করি। যে এন যদি জোড় সংখ্যা হয়, তারপর সহগ যদি ধনাত্মক হয় তাহলে দুইটাই উপরের দিকে। তাহলে এন বলতে কি, এন বলতে আসলে ম্যাক্সিমাম পাওয়ারটা বোঝায়। তাহলে আমাদের যে সমীকরণটা নিয়ে আমরা এখানে কাজ করতেছি, এক্স এর পাওয়ার হচ্ছে ওয়ান, এখানে এটার পাওয়ার হচ্ছে হোল স্কোয়ার যেহেতু, তাহলে এখান থেকে এক্স এর পাওয়ার পাবো আমরা দুই, এখান থেকে এক্স এর পাওয়ার পাবো তিন, তাহলে সব মিলে এক্স এর পাওয়ার কত হচ্ছে, সব তো গুণাকার আছে, তাহলে সব মিলে এক্স এর পাওয়ার 6। ছয়, তাহলে কি এটা জোড় সংখ্যা না? তাহলে স্যার আমাদের জি এন স্যার। হচ্ছে জোড়, প্রথম জিনিসটা পাইলাম। এরপর হচ্ছে সহগ, সহগ এখানে এক্স এর সহগ হচ্ছে ওয়ান, এখানে এক্স এর সহগ স্কোয়ার করার পরে ওয়ানই থাকবে, এখানে এক্স এর সহগ হোল কিউব মানে কিউব করার পর ওয়ানই থাকবে, সবগুলো যদি আমরা গুণ করি তাহলে ওয়ানই পাচ্ছি। তাহলে আমাদের সহগ যেটা যেটা আমরা এ হিসাবে চিন্তা করছিলাম সেটাও আমাদের পজিটিভ। তাহলে পাওয়ার জোর এবং এর মানটা সহগ যদি পজিটিভ হয় তাহলে প্রান্তীয় আচরণটা গ্রাফের যে দুইটা প্রান্ত হবে সেই দুইটা প্রান্ত কেমন হয় বলেন, কোন দিকে যাবে, দুইটা প্রান্তই উপরের দিকে। তাহলে এটা আমরা কনফার্ম হইলাম যে আমাদের গ্রাফের প্রান্ত দুইটা এরকম উপরের দিকে যাবে। আচ্ছা এখন সেকেন্ড স্টেপ যেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে গ্রাফটা আমার এক্স অক্ষের উপর কোন কোন জায়গায় গিয়ে নামবে। এই যে যা আছে এখানে আমাদের যা আছে এটা যদি আমরা ইকুয়ালস টু জিরো ধরি তাহলে এক্স এর তিনটা মান পাবো, এক্স ইকুয়ালস টু জিরো, এটা থেকে পাবো এক্স ইকুয়ালস টু টু, আর এটা থেকে পাবো এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান। এই তিনটা স্পটেই মূলত আমাদের গ্রাফটা যাবে। এখন সেখানে যেটা হয় সে ওই বিন্দুগুলা ছেদ করে হয় যাবে অথবা সেখানে বাউন্স করবে, দুইটার একটা ঘটনা ঘটে। তাহলে আমরা কি করব এখন, যে বিন্দুগুলাকে আগে আইডেন্টিফাই করব, জিরো টু মাইনাস ওয়ান। তাহলে এখানে হচ্ছে আমাদের জিরো বিন্দু, এটা আমরা জানি। তারপর আমরা মাইনাস ওয়ান ধরে নিলাম, একটু দূরে ধরি সুবিধা হবে। সাপোজ এটা হচ্ছে আমাদের মাইনাস ওয়ান পরে লিখে, আর এইখানে হচ্ছে আমাদের টু, তাহলে এটা হচ্ছে আমাদের টু বিন্দু, এটা হচ্ছে জিরো বিন্দু, এটা হচ্ছে মাইনাস ওয়ান বিন্দু। আচ্ছা এখন এই যে জায়গাগুলা এইখানে মানে গ্রাফের আচরণটা কি হবে এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা গ্রাফ মানে ই করে ফেলতে পারবো, ড্র করে ফেলতে পারবো। তাহলে এইটার জন্য আমাদের জিনিসটা কিভাবে আইডেন্টিফাই করতে হয়, এটা হচ্ছে, আচ্ছা লিখে নেই, মাইনাস ওয়ান, জিরো, আর হচ্ছে টু। তাহলে প্রথমে এই মাইনাস ওয়ান, এই মাইনাস ওয়ানটা আসছে কোথা থেকে, এই মাইনাস ওয়ান আসছে হচ্ছে এই যে এক্স প্লাস ওয়ান এটা থেকে। আপনারা দেখবেন এটার পাওয়ার কি জোড় না বিজোড়, এটার পাওয়ার হচ্ছে বিজোড়। যদি পাওয়ার বিজোড় হয় তাহলে এই বিন্দুতে গ্রাফটা এটাকে ছেদ করে নিচের দিকে চলে যাবে, আর যদি পাওয়ার জোড় হয় তাহলে সেখানে বাউন্স করবে। হ্যাঁ খুব সহজ হিসাব।
পাওয়ার যদি বিজোড় হয় তাহলে সেট করে চলে যাবে, পাওয়ার যদি জোড় হয় তাহলে বাউন্স করবে। তাহলে আমরা এই যে যেহেতু আমাদের দুইটা প্রান্ত উপর থেকে অসীম থেকে আসবে, তাহলে এখন আমরা কি করব, আমরা সিম্পলি যেহেতু এখানে আমাদের কোনো কোঅর্ডিনেটস নাই, নির্দিষ্ট করা নাই, আমরা উপর থেকে এটাকে টেনে নিয়ে আসবো। নিয়ে আসলাম ওয়ানে, -1-এ। আনার পর এটা চলে যাবে, চলে যাওয়ার পর কি হবে, এখানে একটা টার্ন করবে, একটা বাঁক নিবে, বাঁক নিয়ে কোন দিকে যাবে, জিরোর দিকে যাবে। এখন জিরোতে গিয়ে কি হবে, এটা কি বাউন্স করবে নাকি পার হয়ে চলে যাবে, এটা আমরা কিভাবে দেখবো, আমরা দেখবো জিরো কোথা থেকে আসছে, জিরো আসছে এক্স থেকে। এক্স এর পাওয়ার কত, 1। 1 কেমন, বিজোড়। তাহলে এই জিরোকে সেট করে ভেদ করে সে উপর দিকে চলে যাবে। চলে গিয়ে আবার সে টার্ন করবে। কোথায় টার্ন করে এটা পাইতে গেলে আমাদের আবার নির্দিষ্ট বিন্দু বের করতে হবে, এখানে এটা আমরা অ্যাপ্রক্সিমেট চিত্র হিসাবে আপাতত দেখে নিই। টার্ন করে কোন জায়গায় যাবে, 2 তে যাবে। এখন 2 তে গিয়ে সে কি ভেদ করে চলে যাবে নাকি বাউন্স করবে, আপনারা বলেন তো। আসছে কোথা থেকে, এই যে x-2 থেকে, এটার পাওয়ার কি, পাওয়ার হচ্ছে 2, তাহলে কি করবে এটা বলেন। উপর দিকে যাবে স্যার। আর এটা এইখান উপরের থেকে দিকে যাবে না? হ্যাঁ বাউন্স করবে বলের মতো, এইখানে এসে আর নিচের দিকে ভেদ করবে না, উপরের দিকে চলে যাবে। এই দিকে আপনি অ্যারোটা দিয়ে দিবেন, এই দিকে অ্যারোটা দিয়ে দিবেন, শেষ, আপনার চিত্র আঁকা হয়ে গেছে। স্যার আর একবার বুঝিয়ে দেন। হ্যাঁ আরেকবার বুঝাবো, আমি জানি এটা একটু কনফিউশন হবে। আর এই জিনিসগুলো কিন্তু সহজ না, ক্যালকুলাসের এই জিনিসগুলা খিটিমিটি বা এই জিনিসগুলো একটু কঠিন, এবং স্টুডেন্টরা পড়তে চায় না, অ্যাভয়েড করতে চায়। বাট আপনি ম্যাথমেটিক্স এর যে কোর্সে যাবেন, যেখানেই যাবেন, ঘুরে ফিরে দেখবেন যে কোনো না কোনো ভাবে আপনার ফাংশনের সাথে দেখা হবে। সো এই জিনিসগুলা যদি আরো সময় নিয়ে আপনাদের পড়াতে পারতাম, যদি আরো বেশি ক্লাস নিয়ে করানো যাইতো, এখানে অন্তত আরো 2টা ক্লাস বা 3টা ক্লাস যদি পাওয়া যেত, যেটা এখন লিটারালি সম্ভব না, তাহলে জিনিসগুলা আপনি ভিজুয়ালাইজ করতে পারতেন। একটা ফাংশনের দিকে তাকায় আপনার চোখের সামনে তার চিত্রটা ভেসে উঠতো, তখন আপনি মজা পাইতেন যে হ্যাঁ ভালোই তো এই জিনিসগুলা। আপনি একটা অবজেক্ট থেকে সেটা ফাংশনকে ডিফাইন করতে পারতেন। আপনি টেবিলের দিকে তাকাচ্ছেন, তখন আপনি টেবিলের ফাংশনটাকে বানাইতে পারতেন যে হ্যাঁ এই টেবিলটা যে আমরা দেখতেছি এইটা ম্যাথমেটিক্যালি এটার ইকুয়েশনটা এমন হবে। আমরা এই যে ঘরটা দেখতেছি, এই ঘরের ম্যাথমেটিক্যালি ইকুয়েশনটা, মানে এভরিথিং উই ক্যান এক্সপ্রেস ইন ম্যাথমেটিক্স। তো আমরা ম্যাথমেটিক্স এর মাধ্যমে সবকিছুকে এক্সপ্রেস করতে পারি। বাট আসলে ওই জায়গাতে আমরা আমরা টিচাররাও আপনাদেরকে নিয়ে যাই না, আপনাদেরও অনাগ্রহ থাকে, আপনারা যেতে চান না। তো এই হলো বিষয়, বাট ম্যাথমেটিক্সটা রিয়েলাইজ করতে পারলে এটা থেকে অনেক মজা পাওয়া যায়। আর বাংলাদেশের সবচেয়ে অপ্রিয় সত্য যেটা, সেটা হচ্ছে নন মেজর যারা তারা তো বাধ্য হয়ে পড়তেছে ম্যাথ, বাট মেজর যারা যারা ম্যাথমেটিক্সে ভর্তি হয়েছে, এরা নট বাই চয়েস। আমি জানি না আপনাদের এখানে কেউ আছেন কিনা, ম্যাথমেটিক্সে কেউ আছেন যে ম্যাথমেটিক্সে পড়ার উদ্দেশ্যে ম্যাথমেটিক্সে ভর্তি হয়েছেন। মানে যেমন আমি আমি ম্যাথ পড়ছি, কিন্তু আমি ম্যাথ পড়ার উদ্দেশ্যে মানে না, আমার অন্য সাবজেক্টে পড়ার ইচ্ছা ছিল, আমি সুযোগ পাইনি অন্য সাবজেক্টে। তো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আমাকে ফোর্স করছে যে আপনি যে সিরিয়ালে আছে আপনার এই 4টা 5টা সাবজেক্টে একটা নিতে হবে, তো তার মধ্যে আমাকে ম্যাথ বেছে নিতে হয়েছে। তো এরকম আমি কাউকে পাই নাই আমার স্টুডেন্ট লাইফে যে যার স্বপ্ন ছিল সে ম্যাথমেটিক্সে গ্রাজুয়েশন করবে, ম্যাথমেটিক্স পড়বে এবং ম্যাথমেটিক্সে ভর্তি হয়েছে, এরকম কাউকে আমি পাই নাই। তো আপনাদের মধ্যে এরকম কেউ আছেন যার স্বপ্নই ছিল ম্যাথমেটিক্সে পড়বেন এবং ম্যাথমেটিক্সে ভর্তি হয়েছেন? জি স্যার আছে। রানা, আচ্ছা, একজন পাওয়া গেল যে ম্যাথমেটিক্স। তো এটা আসলে বেশিরভাগ ক্ষেত্রেই বাই চয়েস হয় না আর কি, তো মানে বাই ফোর্স হয়ে যায়। তো এই কারণে ওই যে অনাগ্রহ যে বিষয়টা দেখা যায় থেকে যায়। তো ইন্টারেস্ট নিয়ে যদি আমরা কেউ ম্যাথ করি, তাহলে এটা ভালো লাগতে বাধ্য, আপনার ভালো লাগবেই। তখন আপনি কেমিস্ট্রি, ফিজিক্স, তারপরে হলো পরিসংখ্যান বাদ দিয়ে ম্যাথে ভর্তি হয়ে যাবেন। আচ্ছা যাই হোক, অতটুকু আমাদের চিন্তা না করলে হবে। তা আমরা আবার এখানে আসি, এখানে আসার সময় এই গ্রাফ গুলো আমরা যখন আঁকবো, আমরা ফার্স্ট আইডেন্টিফাই করব যে আমার গ্রাফটা কেমন হবে, প্রান্তটা কেমন হবে, প্রান্তীয় আচরণটা আইডেন্টিফাই করতে হবে। এই যে মাথাটা যে আমরা দিচ্ছি, এটা তো এইদিকেও যাইতে পারতো, এদিক থেকেও তো আমরা শুরু করতে পারতাম, এদিক থেকেও তো শুরু করতে পারতাম, মানে আমি উপর থেকে এটাকে কেন নিচে দিকে টেনে নিয়ে আসলাম। এটা আমার ফার্স্ট, এটা গতদিন আমরা লিখছি, আমাদের এই জিনিসগুলো লেখা হয়েছিল, এই জন্য একটু দেখাই দিচ্ছি যে জিনিসটা শিখলাম, এটা একটু সম্পর্ক থাকা দরকার। এই যে এন এই যদি যে জোড় হয়, প্রান্তীয় এন আচরণ কে, যেগুলো লিখে দিচ্ছিলেন, তো হ্যাঁ এখান থেকেই তো এগুলো প্রান্তীয় আচরণ যে লিখে দিয়েছিলেন স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, প্রান্তীয় আচরণ থেকে যে এন যদি জোড় সংখ্যা হয় আর সহগ যদি ধনাত্মক হয়, দুইটা জিনিস আছে আমার দেখতে হবে। এন জোড় সহগ ধনাত্মক দুইটাই উপরের দিকে, এন জোড় সহগ ঋণাত্মক দুইটা নিচের দিকে, তারপরে এন বিজোড় সহগ ধনাত্মক, তখন এই যে লেফট রাইট নিচে উপরে উল্টা পাল্টা মানে হয়ে যায় আর কি। এখানে এগুলো আছে, লেখা আছে আপনাদের এখানে, সময় নষ্ট না করি। তো আমাদের এটার ক্ষেত্রে আমরা তাহলে দেখবো, এটা যেহেতু ফ্যাক্টরাইজ করা, চাইলে আমরা সবকিছু গুণ করে তারপরে এটাকে যদি না বুঝি তাহলে করতে হবে, বাট যদি বুঝি তাহলে করার দরকার নাই। এখানে আমার আছে এক্স, এটা হোল স্কোয়ার, তাহলে এখান থেকে পাবো আমরা এক্স স্কোয়ার, এটা হোল কিউব, এখান থেকে পাবো এক্স কিউব, সূত্র ফেলার পরে কিন্তু এ কিউব প্লাস টি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব।
তো সবকটা এক্স যখন আমরা গুণ করব, গুণ তো হবে, সবগুলো গুণাকার আছে, এটা ফ্যাক্টরাইজ করা, তখন এক্স এর পাওয়ার হবে 6। এক, এখান থেকে 2, 2 আর 1 3, আর এখানে 3, 3 আর 3 6, পাওয়ার যোগ হয় সবসময় গুণাকারে থাকলে। তাহলে 6 তো একটা জোড় সংখ্যা, এটা তো আমরা জানি। তাহলে আমাদের n হচ্ছে জোড়। আর এক্স এর সহগ কি হবে? এখানে এক্স এর সহগ 1, এখানে স্কোয়ার করলেও এক্স এর সহগ থাকবে 1, এখানে কিউব করলে এক্স এর সহগ থাকবে 1। তিনটা যদি আমরা গুণ করে দেই তাহলে গুণফল আমাদের 1 হবে। এখানে 1 হলো না কি হলো এটা দরকার না, আমার দরকার হচ্ছে সেই সংখ্যাটা পজিটিভ না নেগেটিভ। এখানে নেগেটিভ আসার কোনো চান্স নাই, পজিটিভ। তাহলে আমাদের n হচ্ছে জোড়, এ হচ্ছে পজিটিভ। তার মানে আমার প্রান্ত দুইটা উপরের দিকে থাকবে, এই দুইটা আমি কনফার্ম। এখন আমার ওই যে এটাকে বাংলা ভাষায় বললে নোঙর করবে কোথায়, বা কোথায় সে নামবে, কোথায় ওই যে আমরা যখন নদীতে যায়, নৌকা যায়, সেখান থেকে কি করে, নোঙর করে না বলে, যে ফেলে দেয়। তো আপনার ওটা কি বলে, নামটা ভুলে গেলাম, অ্যাঙ্কর বলে ইংলিশে, বাংলা আছে যাই হোক, যেটা ওই যে ভারী একটা জিনিস। আহ একজন লিখছেন স্যার আজকে এই অধ্যায় শেষ হবে। হ্যাঁ, এই অধ্যায় শেষ হবে, এর পরের অধ্যায় শেষ হবে, আমরা লিমিটে চলে যাব এবং কন্টিনিউটি দেখা দেবো আপনাদের। 40 মিনিট সময় আছে, আর 11টা পর্যন্ত ক্লাস নেওয়ার প্ল্যান আছে আজকে। আচ্ছা, এখান থেকে, আচ্ছা যেখানে ছিলাম এটা শেষ করি। তাহলে আমাদের এন জোড় এবং তার সহগ পজিটিভ, এই জন্য উপর থেকে, মানে দুইটাই হলো উপরের দিকে যাবে। তারপর আমরা দেখবো এখানে যে কোথায় কোথায় গ্রাফটা যাবে সেটা পাবো কিভাবে। এটা ইকুয়ালস টু 0 ধরে আমরা তিনটা বিন্দু এখান থেকে বের করে ফেলতে পারি। এক্স ইকুয়ালস টু 0, এটা ইকুয়ালস টু 0 ধরলে এক্স ইকুয়ালস টু 2, এটা ইকুয়ালস টু 0 ধরলে এক্স ইকুয়ালস টু -1। তাহলে ওই তিনটা বিন্দু আমরা মার্ক করছি, -1, 0, 2। মার্ক করার পর এখন যেহেতু আমাদের এখানে এন এর জোড় সংখ্যা, আচ্ছা ক্যালকুলেশন তা না বুঝতে পারেন নাই, বলতেছি আমি একবার শেষ করি, শেষ করে তারপর আবার বলতেছি। তাহলে আমাদের তিনটা বিন্দু আমরা বের করলাম, এক্স ইকুয়ালস টু 0, এক্স ইকুয়ালস টু 2, এক্স ইকুয়ালস টু -1। এই তিনটা বিন্দু আমরা মার্ক করলাম। মার্ক করার পর এখন আমরা তো এটা বুঝতে পারছি যে আমাদের গ্রাফটা এখানে অসীমের উপরের দিকে যাবে, তাহলে আমরা উপর থেকে নিচের দিকে নিয়ে আসলাম। আমরা যদি আবার উল্টা হইতো নিচের দিকে, তাহলে নিচ থেকে এটা টানতে হইতো। তাহলে এটা -1-এ আসবে, আসার পরে এখানে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, সেটা হচ্ছে আমি এখানে বাউন্স করবো নাকি এটাকে ভেদ করে চলে যাবে। এটা ভেদ করে চলে গেছে, এইটাই মনে রাখতে হবে যে কখন ভেদ করবে আর কখন এই যে এরকম বাউন্স করবে। ভেদ করবে যখন এই যে -1 যেই অংশ থেকে আসছে সেই অংশের পাওয়ার যদি বিজোড় হয় তাহলে এটা ভেদ করে চলে যাবে। -1 আসছে x+1 থেকে, এটা ইকুয়ালস টু 0 ধরলে -1 আসে, এটার পাওয়ার হলো 3, বিজোড় সংখ্যা, এই জন্য এটা ভেদ করে চলে গেছে। গিয়ে তারপর কি হবে, এটা একটা টার্ন নিবে, একটা বাঁক নিবে। বাঁক নেওয়ার পর কোথায় যাবে, পরবর্তী যে বিন্দুটা আছে এই বিন্দু দিকে যাবে। তাহলে এই 0 বিন্দুটা এখন এটা ভেদ করে চলে যাবে নাকি এখানেই আমরা এটাকে আবার টার্ন দিব। এটা কিন্তু ধরেন এরকম হইতে পারতো বাই এনি চান্স, এখান থেকে বাঁক নিয়ে আবার এরকমও চাইতে পারতো, এরকমও তো হইতে পারতো। এটা কেন হয় নাই? কারণ আমাদের 0 আসছে কোথা থেকে, এক্স থেকে। এক্স এর পাওয়ার কত, 1। জোড় না বিজোড়, বিজোড়, যেহেতু বিজোড় এই জন্য 0 ভেদ করে উপরের দিকে চলে গেছে। গিয়ে কার দিকে যাবে, 2 এর দিকে যাবে। এখন আবার এখানে 2 ভেদ করে এদিকে যাবে, মানে এদিকে গিয়ে তারপর উপরের দিকে যাবে নাকি সোজা উপরের দিকে চলে যাবে, এটা নির্ভর করবে কোথায়, 2 আসছে কোথা থেকে, x-2 থেকে। এটার পাওয়ার কত, স্কোয়ার, জোড় সংখ্যা, এই জন্য 2 ভেদ করে যায় নাই, এখান থেকে বাউন্স করে সে উপরের দিকে চলে গেছে। এই হচ্ছে টোটাল মেকানিজম। আর তানহা বলছেন যে ইসে বুঝতে পারেন নাই, এখানে জোড়, এন যে জোড়টা, এটাকে আমরা যদি এক্সপ্যান্ড করতাম তাহলে আমাদের হয়তো এক্স, x² - 2x প্লাস, আচ্ছা এটা এক্স, x² - 4x + 4, এ ম্যানেজ হোল স্কোয়ারের সূত্র ফেললে। তারপরে আবার x³ + 3a² b + 3ab² + b³ সূত্র ফেলার পর এখন সবগুলো গুণ করে দেন। দেখেন এক্স এর সাথে প্রথমে এটা যদি আমরা গুণ করি, এখানে আমরা x³ পাবো, সর্বোচ্চ ঘাতটা আমার দরকার। এটার সাথে আবার যখন এটা গুণ করব তখন এই দুইটা মিলে x⁶ হয়ে যাবে। তো পুরা গুণফলটা দেখার দরকার নাই, আমার সর্বোচ্চ ঘাত কত আসতেছে সেটা হলেই হচ্ছে। ওই জায়গা থেকে আমি বলে দিছি যে এক্স এর পাওয়ারটা যেহেতু 6, এটা একটা জোড় সংখ্যা। এখন আপনারা বলেন তো পার্টিকুলার কোন জায়গাটা আপনারা বুঝতে পারেন নাই বা কোথায় সমস্যা আছে। সবাই বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার, আচ্ছা, বুঝতে আমি পারছি। তাহলে ফাংশন থেকে বের হয়ে যাই নাকি? স্যার কম বেশি বুঝছি কিন্তু মনে রাখাই তো
মুশকিল। কঠিন কঠিন জিনিস, হ্যাঁ, মনে রাখাই কঠিন জিনিস। তো পড়ার মধ্যে থাকতে হবে, প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে আর কি। প্র্যাকটিস স্যার নাই। অধ্যায় শেষে এক্সাম নেওয়ার ব্যবস্থা থাকলে মনে হয় ভালো হইতো বেশি। হ্যাঁ, এটা করা যাবে। আপনি কোন ডিপার্টমেন্টের? স্যার আমি ম্যাথ ডিপার্টমেন্টে। ম্যাথের, আচ্ছা। আমাদের সায়েন্স ফ্যাকাল্টির পুরো বিষয়টা দেখে হলো আপনাদের ওই যে পরিসংখ্যানের যিনি ক্লাস নেয় আসাদ স্যার। তা আপনাদের কোনো অবজারভেশন যে কোনো বিষয়ে আপনারা আসাদ স্যারকে জানাতে পারেন, যে স্যার এটা আমাদের প্রয়োজন বা এটা হলে ভালো হবে সায়েন্সের বিষয়গুলো। এক্সাম নিলে আমাদের ধরেন কোশ্চেনের সম্পর্কে ধারণা, আবার যদি কোনো কোশ্চেনের অ্যান্সার কিভাবে লিখতে হবে সেটাও আপনার কাছ থেকে গাইডলাইন আর কি উপকারিতা আছে। হ্যাঁ, ওটা আমরা আমরা চেষ্টা করবো। আমাদের একটা মডেল টেস্ট থাকবে ফাইনালের আগে। বাট আপনাদের দেখেন, আপনারা কোর্সটা শুরু করছেন কখন? মিনিমাম মানে মিডিলেও যদি শুরু করতেন তাহলে যে সময়টা পাওয়া যেত আপনার পরীক্ষার, যখন টেস্ট পরীক্ষার অ্যানাউন্সমেন্ট চলে আসছে ওই সময় আপনি হলো কোর্স এনরোল করছেন। আপনার কলেজে যেখানে 7টা অধ্যায় পড়ানো শেষ। সো এই জায়গায় আমার সাইডে তো একটা প্রেশার আছে যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল শেষ করতে হবে, এক। দুই, আমি ধরেন এটা তো আমার কলেজ না যে নামে মাত্র বা কোনো রকম শেষ করে দিলাম। তাহলে তো পরের বছর আপনার ছোট ভাইদেরকে আপনি বলবেন না যে ইমরান স্যার গেছে, তোমরা ম্যাথ পড়ো বা স্যারের কোর্স করো। তো এই জায়গাটা তো আমার একটা কনসার্নের ব্যাপার, তো আপনাকে বুঝাই শেষ করতে হবে, আপনাকে ভালোভাবে শেষ করতে হবে। তো দুইটাকে আপনি কম্বাইন করে দেখেন, এটা একটা টাফ, একটা কঠিন একটা কাজ। তো এই জন্য দেখা যাবে প্ল্যানের মধ্যে হয়তো একটু এদিক সেদিক হতে পারে। বাট আপনারা যদি সেকেন্ড ইয়ারে আবার আমার কোর্সে থাকেন, সেক্ষেত্রে আমি পরামর্শ দিব আপনারা একটু আর্লি বা আমরা আমাদের কোর্স প্ল্যানটা যাতে আমরা একটু আগে করতে পারি। আপনারা আগে আগে যদি ভর্তি হন সেক্ষেত্রে সময় নিয়ে জিনিসগুলো অনেক ভালোভাবে করা যাবে। বাট এরপরও আমরা এই সময়ের মধ্যে যতটা পারি আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যাতে আপনারা ভালো করতে পারেন। তো আপনারা খুব স্যার বেশি ক্লাস তো হয় নাই, 2টা ক্লাস করে আপনাদের কি মনে হচ্ছে? স্যার আমার কোশ্চেন ছিল, ফার্স্ট চ্যাপ্টার বিশাল, এই ম্যাথগুলো মানে সবগুলো কি করতে হবে? ফার্স্ট চ্যাপ্টার বিশাল। কোন রাইটারের বই ফলো করতেছেন আপনি, মানে কোন 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 বই? তিতাস সবই। তিতাসের, আচ্ছা। এখান থেকে আপনি হলো প্রিভিয়াস ইয়ারের যে ম্যাথগুলো আসছে ওগুলাকে বার করে করতে পারেন। তো বাংলাদেশি রাইটারের যে বইগুলা, বাংলা যে বইগুলা, এই বইগুলাতে এমন অনেক কিছু দিছে, লেখা আছে যেগুলো চাইলে হয়তো এক্সক্লুড করা যাইতো বা আর একটু ভালোভাবে করা যাইতো। তো ম্যাথ করার ক্ষেত্রে আমি কোনো রেস্ট্রিকশন দিব না। পার্টিকুলার যে আমরা তো ফাইনালের আগে একটা গাইডলাইন দিব যে এই নিয়মের ম্যাথগুলো থেকে থাকার সম্ভাবনা বেশি। বাট আপনাকে যেটা করতে হবে যে প্রিভিয়াস এর কোশ্চেন গুলো পাশে লেখা আছে দেখবেন, যে বিগত বছরগুলোতে যেগুলো আসছে, তো ওগুলাকে বেশি গুরুত্ব দিয়ে যত বেশি সলভ করা যায়। আর আমাকে যে কোনো ম্যাথ দিলে আহ দেখি আপনাদের একটা ডিসকাশন গ্রুপ হয়তো আলাদা আমি করবো, যেখানে আপনারা আপনাদের একটা ম্যাথ করতে গেছেন, করতে গিয়ে হয়তো বুঝতেছেন না, তো ওইটা ওইখানে দিলেই আমি চেষ্টা করবো আপনাদের আবার বুঝা দেওয়ার জন্য। আচ্ছা। আর ফাংশন অধ্যায় থেকে, ফাংশন অধ্যায়ের আসলে প্রশ্নগুলা ওইভাবে সাজেশন করা একটু টাফ। যেমন লিমিটে বলে দেওয়া যায়, লিমিটে ধরেন 2টা নিয়ম করাবো, 2টা নিয়ম থেকে থাকবে একটা। একটা হচ্ছে আপনার ডেল এপসাইলন যে সংজ্ঞাটা আছে যেটা এখন পড়াবো, তো এখান থেকে মাস্ট থাকে, প্রতি বছর ঘুরে ফিরে থাকে। তো এটা যদি বাই এনি চান্স না আসে তাহলে আপনার আরেকটা যেটা করাবো সেটা হচ্ছে এল হপিটালস রুল, ওইখান থেকে থাকবে, যেমন 2টা নিয়ম থেকে একটা চলে আসবে। তারপরে কন্টিনিউটি ডিফারেন্সিয়েবিলিটি ওইখান থেকে একটা চলে আসবে। বাট ফাংশনের এই যে যেটা আমরা শেষ করলাম মাত্র, এই অংশ থেকে আসলে ওইভাবে ডিফাইন করে বলাটা টাফ। প্রশ্ন বেশি সহজ করলে দেখা যাবে ইন্টারমিডিয়েট লেভেলের ম্যাথই দিয়ে দিবে, সিম্পল ওই যেগুলা গত ক্লাসে করাইছি। আবার একটু যদি টাফ করে তাহলে এখানে ওই যে গ্রাফ ড্রয়িং, যেটা মাত্র দেখলাম আমরা, পলিনোমিয়াল ফাংশন বা এরকম থাকতে পারে। তো এই অংশটা সাজেশনটা আপনাদের পরে দিব। এই যে তানহা বলছেন যে এখান থেকে দিয়ে দেওয়ার জন্য যে কোনগুলো আসবে, তো এইটা আপনাদের পরে দিব। বাট এই যে এরপর থেকে যে অধ্যায়গুলো আমরা করব এগুলা বলে দেওয়া যাবে খুব সহজেই, যে এই ম্যাথ গুলা করেন বা এই কয়েকটা ম্যাথ করেন। তো আমরা লিমিট অধ্যায়ে আহ আপনাদের কি বেশি হয়ে যাচ্ছে? আজকে এই পর্যন্ত থাকবে, পরের ক্লাসে লিমিটে যাব, আপনারা বলেন। 1.5 ঘন্টা হয়ে গেছে যেহেতু। প্রেশার মনে হলে থাক, সমস্যা নাই। পরের ক্লাসে আমরা লিমিট, কন্টিনিউটি এগুলোতে যাব। স্যার টপিক যদি ছোটখাটো হয় তাহলে করান।
স্যার যেহেতু আমাদের দেখছেন অধ্যায় তো শেষ আমার হয়েছে আবার আজকে থাকলে আবার ভালো নেক্সট হবে। উইকে ক্লাস থাকবে ক্যালকুলাস, এর মধ্যে অনেক গ্যাপ হয়ে যাবে নি। আপনি যদি টপিক ছোটখাটো হয় তাহলে করাই ফেলেন আজকে। আহ টপিক বড় না, বাট বুঝার একটা ব্যাপার আছে আর কি। স্যার একটু বেসিক নিয়ে আলোচনা করেন। ম্যাথে তাহলে নেক্সট ডে যাবেন, আমি শুধু ডেফিনিশনটা আপনাদের দিয়ে দেই আর কি। ম্যাথ গুলা বেশি কঠিন না, সহজ। লিমিটের প্রাথমিক যে ধারণাগুলা, এইটা ইন্টারমিডিয়েটে আপনার যে ধারণাটা পাইছেন মোটামুটি ওইটা রাখলেই হবে। যে সীমাস্ত মান নির্ণয় করার যে কনসেপ্ট, সেই কনসেপ্ট থেকে আমরা মূলত লিমিটের ধারণাটা পাই। কোন একটা ফাংশনে যখন একটা নির্দিষ্ট বিন্দুতে মান পাওয়া যায় না, তখন সেটাকে অ্যানালাইসিস করার জন্য আমরা তার বাম দিক থেকে ডান দিক থেকে ওই নির্দিষ্ট বিন্দুটার একেবারে কাছে চলে যাওয়ার চেষ্টা করি, এটার জিওমেট্রিক প্রপার্টিটা বোঝার জন্য যে এটা আসলে কেমন আচরণ করবে। তো এই যে সীমাস্ত মানে দুই পাশ থেকে আমরা তার মানের দিকে যে আমরা অ্যাপ্রোচ করতেছি বা নিচ্ছি, এটাই হচ্ছে তার প্রান্তীয় মান, সীমাস্ত মান বা লিমিট বলা হয়। তো এখান থেকে আপনার ফর্মাল যেটা যেটা পরীক্ষায় আসবে বা পরীক্ষায় আসে, সেটা হচ্ছে ডেল এপসাইলনের মাধ্যমে একটা ফাংশনের সীমা নির্ণয় করা। ডেল এপসাইলন এত এর মাধ্যমে, আচ্ছা এই ডেফিনেশনটা পরপর একটা অঙ্ক দেখা দিব আর কি, আপনাদের বেশি সময় লাগবে না, 20 মিনিটের মতো লাগবে। ডেল এপসাইলনের মাধ্যমে ফাংশনের সীমা। যদি প্রত্যেক ধনাত্মক সংখ্যা, এটাকে আমরা ইসের মাধ্যমে লিখি, এটা হলো এপসাইলন গ্রেটার দেন জিরো। গ্রেটার দেন জিরো মানে পজিটিভ নাম্বার। যদি প্রত্যেক এপসাইলন গ্রেটার দেন জিরো এর উপর নির্ভরশীল একটি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা আহ তানহা টেক্সট করছেন স্যার নতুন চ্যাপ্টার নেক্সট ক্লাসে স্টার্ট করলে ভালো হতো। নেক্সট ক্লাসে করবো, জাস্ট একটা ডেফিনেশন, একটা ডেফিনেশন, এটার ম্যাথেও যাবো না, থাক। জাস্ট হলো এটা ডেফিনেশনটা শেষ করে দিই, তাহলে আমরা এখান থেকে পরের ক্লাসে শুরু করতে পারবো। স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। স্যার ওই ধরেন একটা ইউনিট শেষ হওয়ার পর যখন আমি প্র্যাকটিস করি মাঝে মধ্যে এগুলো সমস্যা বের হয়। হ্যাঁ হ্যাঁ, তো এইগুলা মানে কিভাবে বা কখন আপনার কাছ থেকে এগুলা আমি জানিয়ে নিতে পারবো? এটাই এটাই তো আমি বললাম যে এটা আসলে ইন্ডিভিজুয়ালি মেসেজ করলে দেখা যায় যে এলোমেলো হয়ে যায়। একটা আলাদা গ্রুপ করব, ডিসকাশন গ্রুপ, সেটা হোয়াটসঅ্যাপে হতে পারে অথবা গুগল ক্লাসরুমে হতে পারে। আপনাদের কিন্তু একটা গুগল ক্লাসরুম লিংক দিয়েছিলাম, ওইখানে ম্যাটেরিয়ালস গুলো থাকবে আমার। তো ওইখানে আপনাদের যা যা প্রবলেম হবে, যেমন একটা তো শেষ হয়ে গেছে, আপনি তো এটার প্রবলেম গুলো সলভ করবেন, প্রবলেম সলভ করতে গেলে অনেক অঙ্ক আপনি পারবেন না, স্বাভাবিক। তো ওইগুলা তখন আপনি এখানে ছবি তুলে জাস্ট দিলেই হবে যে স্যার এটা আমি পারি নাই। তো যেগুলা ভয়েস মেসেজে বুঝাই দেওয়া সম্ভব আমি বুঝাই দিব, আর যেগুলো সম্ভব হবে না আমি পরবর্তীতে নোট করে রাখবো, সলভ ক্লাসের মাধ্যমে ক্লাস অ্যারেঞ্জ করে এটা আমি করে দিব। ক্লিয়ার, বুঝা গেছে? থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে যদি প্রত্যেক সংখ্যা এপসাইলন গ্রেটার দেন জিরোর উপর নির্ভরশীল একটি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা, সংখ্যা ডেল নির্ণয় করা যায়। আপনার একটু খাতায় লেখেন, আমি এরপর ব্যাখ্যা করতেছি, সমস্যা নেই। যে বিষয়টা কেমন হবে, এক্স হলো একটা নির্দিষ্ট মান, সেই নির্দিষ্ট মান থেকে একটা নির্দিষ্ট ভ্যালু বাদ দিলে সেটা ডেলের থেকেও ছোট হবে।
আর সেটা যদি হয় তাহলে এফ অফ এক্স থেকে এল কে যদি আমরা বাদ দেই, সেটা এপসাইলনের থেকে ছোট হবে। এবং এই ঘটনা যদি ঘটে, তবে এল কে এফ অফ এক্স এর ফাংশনের সীমা বলা হয়। আচ্ছা, এটা ব্যাখ্যা যাওয়ার আগে যারা এখন ক্লাসে আছেন, এটা এর আগে পড়ছেন এরকম কেউ আছেন এখানে? মানে এটা ক্লাসে করছেন বা এর আগে পড়া হয়েছে? আর একটু একটু পড়ছি। শুভ, আচ্ছা। বলতে পারবেন কিছু, এটা আসলে আপনি কি বুঝছেন যখন আপনার ক্লাসে করানো হয়েছে? আর এটার একটা লিমিট দেওয়া থাকে যে এটার বাহিরে যাওয়া যাবে না, এটার ভিতরে থাকতে হবে বা এরকম। আচ্ছা, আর কেউ? আর কেউ বলতে পারবেন? আচ্ছা, ঠিক আছে, আমি এটা দেখি একটু সহজভাবে আপনাদের বুঝাই দিতে পারি কিনা। তো এই এই ডেফিনেশনটা, এটা স্টুডেন্টদের কাছে আমি যেটা দেখছি একটু হিজিবিজি মনে হয়। এখানে যে কথাগুলো আছে, এখানে ফর্মাল কথা বা ফর্মাল ভাষায় লেখা যে যদি প্রত্যেক সংখ্যা এপসাইলন গ্রেটার দেন জিরো এর উপর নির্ভরশীল, মানে এই এপসাইলন গ্রেটার দেন জিরো এটা একটা ক্ষুদ্র একটা সংখ্যা, একটা ধনাত্মক সংখ্যা, তার উপর নির্ভরশীল আরেকটা সংখ্যা আছে, এটা হচ্ছে ডেল। এবং এই যে এপসাইলন গ্রেটার দেন জিরোর উপর নির্ভরশীল যদি ডেল পাওয়া যায়, কেমন? যে এক্স থেকে এর, এক্স এবং এর যে ব্যবধান এক্স মাইনাস এ, এটা যদি ডেল এর থেকে ছোট হয়, যাতে এফ অফ এক্স মাইনাস এল, এলও একটা সংখ্যা, এফ অফ এক্স থেকে বাদ দিলে সেটা যদি এপসাইলন থেকে ছোট হয়, তখন আমরা এল কে ফাংশনের সীমা বলি। তাহলে এখানে আসলে কাহিনীটা কি, আমরা যদি একটু রিয়েল লাইফ এক্সাম্পল থেকে চিন্তা করি। আপনি মনে করেন যে একজন দর্জি। দর্জি কাদেরকে বলে বলেন তো? দর্জি কাদেরকে বলে, কে বলতে পারবেন? সবাই বলতে পারবেন, এটা আসলে সহজ প্রশ্ন, জাস্ট আপনাদের ইন্টারেক্ট যারা করার জন্য বলা। যারা হলো কাপড় বানায়, তাই তো? তাহলে এই দর্জি সেই হলো মনে করেন এই এক্স, এই যে যার কথা বলতেছি যে এক্স, এটাই হলো আমাদের এক্স। এবং আপনি, সবার উপরে কার নাম আছে? রানা। আচ্ছা, মনে করেন রানা হচ্ছে এই দর্জির কাছে গেছেন কাপড় বানানোর জন্য। তাহলে আমাদের রানা, সে হচ্ছে এফ অফ এক্স ফাংশন, মানে কাস্টমার, সে দর্জির কাছ থেকে কাপড় বানাবে। এখন রানা গিয়ে দর্জিকে বলল যে আপনি আমার জন্য যে কাপড়টা বানাবেন এটা একেবারে পারফেক্টলি আমার শরীরের সাথে ম্যাচ করতে হবে, একেবারে পারফেক্টলি, কোনো এদিক সেদিক হওয়া যাবে না। একটা কথা বলবো। এখন দর্জি বলল যে এইটা তো অনেক টাফ একটা কাজ, আপনার বডির সাথে একেবারে 100% ফিট হবে এরকম কাপড় বানানো তো অনেক কঠিন। তখন রানা একটু স্যার একটা নমনীয়। কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, রানা বলেন বলেন। স্যার এইখানে আমি একটু বলছিলাম যে এখানে এক্স মাইনাস এ এর মানটা হবে জিরো থেকে ডেল্টা এর মাঝে, কিন্তু এই মানটা হবে জিরো না, কিন্তু জিরোর থেকে বড়, ডেল্টা না ডেল্টার থেকে ছোট, ক্ষুদ্র, অনেক ক্ষুদ্র একটা মান। হুম হুম। না, সবই ক্ষুদ্র এখানে, এপসাইলনটাও ক্ষুদ্র, ডেল্টাও ক্ষুদ্র। তো ডেল্টা হচ্ছে এপসাইলনের থেকেও ছোট, ওই জিনিসটা বোঝাচ্ছি আসলে এগুলার কারণটা কি, মানে কাহিনীটা কি একটা এক্সাম্পলের মাধ্যমে সহজে বোঝা যায়। আপনারা দেখেন বুঝতে পারেন কিনা, খুব বেশি সময় আমাদের লাগবে না, 2-4 মিনিট সময়ের মধ্যে শেষ করে দিব। সো আমরা আমরা ছিলাম হচ্ছে দর্জির কাছে, এই দর্জিটাকে আমরা ধরে নিচ্ছি এক্স, তার একজন কাস্টমার, আমরা রানাকে কনসিডার করছি, সে হচ্ছে এফ অফ এক্স। রানা গিয়ে একটা কন্ডিশন দিছে যে আমার জন্য যে জামাটা বানাবেন, আপনি যে শার্টটা বানাবেন, এটা শরীরের সাথে 100% ম্যাচ হইতে হবে, একটু এদিক সেদিক হওয়া যাবে না। তখন দর্জি ভয় পেয়ে গেছে, সে ভয় পেয়ে বলছে যে না, এইটা তো আসলে সম্ভব না। তখন রানা একটু নমনীয় হয়েছে, বলছে ঠিক আছে, আপনি 100% পারফেক্ট না করতে পারলেন, আমি আপনাকে এপসাইলন পরিমাণ ছাড় দিতে পারবো। অর্থাৎ আমার যে 100% যেটা হওয়ার কথা, যে ফিট হওয়ার কথা, তার থেকে যদি এপসাইলন প্লাস মাইনাস হয়, বেশি ঢিলা বা কম হয়, তাহলে আমি এটা নিব, আদারওয়াইজ আমি এই ড্রেস এটা নিব না, আমাকে টাকা সহ সব ফেরত দিতে হবে। আচ্ছা, এইটা যখন সে বলল, তখন দর্জির কি কি চিন্তা করতেছে সে? তখন সে চিন্তা করতেছে যে এই যে শার্ট ঢিলা হওয়া অথবা টাইট হওয়া, এটা নির্ভর করবে আমার কাপড় কাটার উপর, আমি কিভাবে কাপড় কাটবো তার উপর। তাহলে আমাকে ততটুকু সতর্কতা অবলম্বন করতে হবে যে
মিনিমাম যতটুকু ভুল করলে সেটা অ্যাপসাইলনের থেকে বেশি না হয়ে যায়। মানে আমি কাপড় যে সে কাটবে, কাপড় কাটার সময় তো একটু এদিক সেদিক হয়, সামান্য একটু। সেই এদিক সেদিক হওয়া বা ভুলের পরিমাণটা ডেল্টার থেকে বেশি হওয়া যাবে না। এবং সেই ডেল্টাটা কত হইতে হবে, যাতে অ্যাপসাইলনের থেকে ছোট হয়। মানে ততটুকু ভুল করতে পারবে যতটুকু ভুল করলে রানা তার ড্রেসটা নিবে, অর্থাৎ অ্যাপসাইলনের থেকে কম পরিমাণ হবে। আর এটা হবে কার জন্য? এটা হবে ডেল্টার জন্য। তার মানে এখানে জিনিসটা দাঁড়াচ্ছে যে এই ডেল্টাটা হচ্ছে এই যে দর্জি যে, তার সতর্কতার পরিমাণ, সে কতটুকু ভুল করতে পারবে, তার ভুলের পরিমাণ, তাকে যতটুকু ভুল করার অ্যালাউন্স দেওয়া হচ্ছে। এবং এত বেশি ভুল করা যাবে না, বা ভুলটা ওই মানকে এক্সিড করতে পারবে না, যেই মানকে এক্সিড করলে ড্রেসটা এত বেশি ঢিলা হয়ে যায় যে রানা যেটুকু অ্যালাউ করতেছে সেটা তাকে অতিক্রম করে, কিন্তু তখন তো সেই ড্রেস আর নিবে না, তার লস হবে। তো এই কথাটাই এখানে মূলত হচ্ছে বলা হচ্ছে। আমাদের অ্যাপসাইলন হচ্ছে সর্বোচ্চ যতটুকু ছাড় আমরা দিচ্ছি এখানে, ফাংশন সর্বোচ্চ যে ছাড়টা দিচ্ছে সেটা হলো অ্যাপসাইলন। এই অ্যাপসাইলনটা হচ্ছে সর্বোচ্চ ছাড়, এবং এটার জন্য যে সতর্কতাটা অবলম্বন করতে হচ্ছে সেটা হচ্ছে আমাদের ডেল্টা। তো ডেল্টা হচ্ছে আমাদের এই যে মানে এক্স এর মানের সাথে সম্পর্কিত, যে এক্স এর মান কতটুকু ডিভিয়েশন হতে পারে, এক্স থেকে এ যদি আমরা বাদ দেই, এই মানটা ডেল্টার থেকে ছোট হইতে হবে। এবং ডেল্টাটা কি? ডেল্টা হচ্ছে সেই মান যেই মানের কারণে আমাদের ফাংশনের মানটা অ্যাপসাইলনের থেকে ছোট থাকবে। মানে এই যে এল থেকে যদি আমরা বাদ দিই, অর্থাৎ আপনারা যদি এখন একটু রিলেট করেন, একটু চিন্তা করেন আর কি, যে গল্পটা বললাম, তা আমার মনে হয় যে কিছুটা রিলেট করতে পারবেন। তো ডেফিনেশনটা এটা মুখস্থই করতে হবে আসলে এট দ্য এন্ড। ফারজানা ফারিয়া হ্যান্ড রেজ করছেন, ভুলে করছেন না প্রশ্ন করবেন? আচ্ছা, এটা মনে হয় ভুল করে করছেন, চাপ লেগে তো হয়ে গেছে। তো ডেফিনেশন পর্যন্ত থাক, এটার অঙ্কগুলো সহজ, অঙ্কগুলো কঠিন না। এখান থেকে সাধারণত একটা অঙ্ক সাধারণত থাকে। আপনাদের নেক্সট ক্লাসে আমি চেষ্টা করব এই যে এই লিমিটের অঙ্কগুলো শেষ করার জন্য, তারপরে কন্টিনিউটি শেষ করার জন্য, ডিফারেন্সিয়াবিলিটি শেষ করার জন্য, মোটামুটি এই পার্টটা পুরোটা শেষ করে ফেলার জন্য আর কি। এবং এখান থেকে আমাদের আশা করা যায় মানে 10 মার্কস এর প্রশ্ন থাকবে লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়াবিলিটি থেকে। আচ্ছা, আমাদের এই ছিল ক্লাস। এখন আপনাদের এর উপর কোনো কোশ্চেন আছে? না স্যার।